ভালোবাসার বাংলাদেশ। আজকের ভালোবাসার বাংলাদেশে গতানুগতিক ভাবে আমি অঙ্গন আছি, আমাদের সবার সঙ্গে আমাদের মধ্যমণি গুরু আছেন এবং একজন গেস্ট আছে আপনাদের মধ্য থেকে যাকে আমরা সিলেক্ট করেছি এবং তার ভালোবাসার গল্পটি আমরা শুনবো। সো আপনার যদি এরকম কোনো ভালোবাসার গল্প থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই ঢাকা এফএম এ আপনি পাঠাতে পারেন। ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 ভালোবাসার বাংলাদেশের ক্যাম্পাসে। কেমন আছো? কি নাম তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম হচ্ছে শুভ। 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 ওকে শুভ, স্বাগত জানাচ্ছি আরেক দফায়। জি ধন্যবাদ গুরু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি ঢাকা এফএম সহ সকল কর্মকর্তাবৃন্দকে। আসলে আমি খুব গর্বিত, কারণ হচ্ছে একটা টাইমে আমি এই ঢাকা এফএম গুরু প্রোগ্রাম শুনতে শুনতে আজকে আমি নিজেই চলে আসছি, ঢাকা এফএম হয়ে গেছি এবং এখানে চলে আসছি। ভেরি গুড। আরেকটার সাথে অদৃশ্য হলেও মোটামুটি সুদৃশ্য, আমি জানি যে তুমি অনেক ধার্মিক একটা ছেলে, কিন্তু তারপর একজন কো অ্যাঙ্কার বসে আছে। ঠিক আছে, কোন ব্যাপার না। ওর নাম হচ্ছে অঙ্গন। অঙ্গন। আচ্ছা, তো আমার খুব ভালো লাগতেছে এখানে এসে, কারণ হচ্ছে আমি আগে শুনতাম অন্য হয়তো কারো লাইফ স্টোরি শুনতাম, বাট আজকে আমার নিজেরই একটা লাইফ স্টোরি চলে আসছে এখানে। তো আমি গর্বিত যে গুরুর পাশে মানে বসতে পেরে, এবং আরেকজন আমার সহকর্মী অঙ্গন সহকর্মী, হ্যাঁ, তার পাশে বসতে পেরে ধন্যবাদ। তো আমি চলে যাচ্ছি আমার চলে যাস, হ্যাঁ, গল্প শুনতে গল্পে যাচ্ছি আর কি গুরু। ঠিক আছে, আমার মধ্যে ঈদের ফিল চলে আসছে গল্পের শুরুতে আর কি। কমেডিয়ান আমি ওর সাথে প্রথম যখন আমার হেপি, ওর নাম হচ্ছে হেপি, রূপলি আক্তার হেপি। আচ্ছা আচ্ছা, তার সাথে গল্পের সরাসরি ঢুকে গেছি আমরা। হ্যাঁ, অলরেডি ঢুকে গেছি। এক্স্যাক্টলি, তার সাথে যখন আমাদের তোমার প্রথম পরিচয় হচ্ছে গিয়ে, ও হচ্ছে আমার কাজিন, আমার ফুফাতো ভাই শালী। তো ওর সাথে আগে দেখা হয়তো, কারণ যেহেতু ফুফাতো ভাই শালী, সেক্ষেত্রে তো পূর্বেই পরিচয়। তো 5 বছরের একটা গ্যাপ ছিল, ওইভাবে দেখা টাকা ছিল না। তো পরে একদিন আমার ফুফাতো ভাইয়ের ছেলের একটা অনুষ্ঠানে হঠাৎ করে সে আসছে, আর তখন আমি ডিপ্লোমা কমপ্লিট করছি, চাকরি হয় না। দেখতে কেন সুন্দর নাকি? কেমন করতেছিস? অনেকটা সুন্দর, অনেক সুন্দর, রাইট করো, অনেক। তো যাই হোক, পরে ওই প্রোগ্রামে অনুষ্ঠানটা আসছে, আসার পরে দেখার পরে আসলে ভালোবাসাটা গুরু জানি কেমন হঠাৎ করেই চলে আসে। তো হঠাৎ করেই চলে আসলো, কেমন জানি ভালো লাগলো হঠাৎ করে। ভালো লাগার পরে বললাম, তখন 7:30 বাজে সন্ধ্যা। আমার আরো পাশে ভাই ছিল, ভাইরা ছিল, অনেক অনুষ্ঠানের লোক। দেখে একটা চলে আসছে, হ্যাঁ, দেখে কেমন যেন হঠাৎ করে 1 মিনিট কি 2 মিনিটের ভিতরে ভালো লাগে গেছে আমার। এরকম আগে লাগেনি? আগে একবার লাগছিল, যখন আমি যখন আমি 80 পড়ি গুরু, ঠিক আছে, তখন ও আসছে, কিন্তু ভালো লাগছে, কিন্তু ও আমাকে তখন ডিজনার করছে, ডিজনারের মতো রিজেক্ট করছে আমাকে। তো যাই হোক, প্রোগ্রাম কি করতে দিবি না তোরা? তারপরে গুরু দেখ, বিচ্ছিন্ন দুইটা কারণে দুইটা মানুষ হাসলো, একটা তুই, একটা কারণে হাসলি, ও কাঁদলো, হাসলো আরেকটা কারণে। ওকে, ডিজাইনার। তারপর পরে ওই মেয়েটাকে দেখে দেখলাম, পরে বললাম কি 7:30 বাজে, 7:30 বাজে যে শশা কাটার কথা বলছি, যে শশা নিয়ে আসেন। যদি 8টা হতো কি বলতি? 8টা তো আটা দিয়ে গুলে রুটি বানা। জি জি, যদি 7:30টার জন্য শশা কাটতে বলতেছি, 8টা হইলে তাহলে রুটির কথা বলতাম। যাই হোক, পরে বললাম কি, পরে নিয়ে আসছে গুরু শশা কাইটা। পরে আমার সাথে তো আমার আরো 3 ভাই ছিলাম আমরা, ওরাও ওকে পছন্দ করতো। ঠিক আছে, পছন্দ করার পরে এখন শশা নিয়ে আসছে আমাদের সামনে, শশা পড়ে গেছে নিচে, কাটা শশা, আমরা খাইতে পারি না শশাটা। পরে বললাম কি, চলেন ডাব খাই রাত্রে, অন্ধকার রাত্রে, ভালো লাগছে আমাদের, আরো বেআইন একটা মজার ব্যাপার আছে। বললেন, কে বলছে ওরা এগুলো কথা? ওরা বাকিগুলো বলছে ডাব খাবো? আমরা সবাই একসাথে, ছেলেরা। তোমার তো কাজী হচ্ছে না নাকি বিয়ান হচ্ছে তোমার? আমার তো বেআইন, আমার ভাইদেরও তো বেআইন। ও, তোমাদের সবার একটা বিয়ান হচ্ছে? সবার বেআইন। আমার তো পৃথিবীতে এত ফল থাকতে ওর সাথে পরিচয়ের পর, ইনফ্যাক্ট দেখা সাক্ষাৎ হওয়ার পর, ডাবটা কেন? গুরু, ডাব হচ্ছে এই কারণে, তুই কদবেল খাইতে পারতি, তুই চালতা খাইতে পারতি, শশা খাইছিস, তুই টমেটো খাইতে পারতি, ডাব খাইতে চাইলি কেন?
গুরু গাছটা মানে গাছ কাছে, অন্ধকারে ডাব। Okay, অন্ধকারে তারপর এবং তারপর কাছে ওকে খাইলাম, হইল না আর খাওয়া। হুম যাক ও পরের দিন অনুষ্ঠান ওর মতো, আমি আমার মতো ঘুমাইতেছি। 11টা বাজে আমাকে মেসেজ করতেছে কোথায় আমি, আমাকে খুঁজতেছে। কে? মানে আমার কাজিন বাকিরা? হ্যাঁ। বাকিরা না, ওই মেয়ে ও আচ্ছা, হ্যাপি। আচ্ছা কাজিন না বিয়ান? আমি একটু বেআইন, বিয়ান বল ভাই। হ্যাঁ বেআইন আর কি। তো আমাকে দেখি খুঁজতেছে, তার মানে খুঁজার মাঝে একটা ভাব চলে আসছে, আমি বুঝতে পারছি। আমাকে ভাব? মেসেজ করতেছে যে আমি বুঝতে পারতেছি এটা আমার মতো ওর ভিতরে একটা ফিল কাজ আসছে। করতেছে। মানে একটা অস্থিরতা আছে খোঁজার জন্য। ওকে রাইট। পরে আমি ঠিক আছে, ইয়াটা হইলো, অনুষ্ঠানটা ওদিনকার হয়ে গেল। হওয়ার পরে গুরু আমার ওদিনকে আমার ফোন আসে, আমার ঢাকাতে জব হয়, যাওয়া লাগবে। কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে জব হয়। বাহ, সবকিছু কিন্তু তাড়াতাড়ি ঘটতেছে জীবনে, হ্যাঁ। রাইট? চাকরি, হ্যাঁ, ভালোবাসা, ওর সাথে ওই অ্যাফেয়ারটাও চলে ওদিনকার হয়ে যায়, ওই দিনই হয়ে যাবে। ওদিনকে পছন্দ। হ্যাঁ, ও চলে সিগন্যাল দিয়ে দিছে। মেয়ে সিগন্যাল বলতে কথা, মানে ওরও একটা ভাব চলে আসছে, আমারও দুজনের ভাব আসছে। একটা মোটামুটি আর কি চলে আসছে। পরে মানে আর ডিজনারের কোনো সুযোগ নাই, এবার না, আর সুযোগ, ভাব চলে আসছে। হ্যাঁ, আর ডিজাইনারের সুযোগ নাই। পরে ও ঢাকাতে আসবে, আমি তো, আমার তো জব হয়েছে, আমিও ঢাকায় আসবো। পরে বললাম কবে, কন্ট্যাক্ট করতেছি। পরে বলতেছি নেক্সট ডে। আমি বলছি ওকে। গাড়ি বললাম যে ইগল পরিবহন। হুম। বলছে ওকে ঠিক আছে, টাইম মেনটেন করে এক গাড়ির টিকিট কাটলাম। বাই এনি চান্স তোরা কি ভাই যাওয়া আসার পথে ইগল ফ্রি টিকিট দেয়? জি না ওদের তো গুরু। অ্যাডভার্টাইজ হয়ে গেল। এরপর ক্লেম করবি ভাই। Okay, তারপর তারপরে হচ্ছে গুরু, গাড়িটা ছিল মেবি 8:30 টাইম ছিল। আমার গাড়িটা ফল্ট করে, গাড়ির প্রবলেম ছিল, যার কারণে ওই গাড়িটা আর আসে না টাইমলি। পরে একটা অন্য গাড়ি আসছে, কিন্তু ও আইসে পড়ছে, আমি আর ওই গাড়িটা উঠতে পারিনি। পরে গাড়িতে আমাকে পাঠাই দিয়েছে, জাস্ট আধা ঘন্টার ডিফারেন্স। ও আমার গাড়ি, ওর গাড়ির সামনে, আমার গাড়ি পিছনে। তখন কিন্তু প্ল্যান ছিল এক গাড়িতে এক যাওয়া। গাড়িতে টিকিট তো এক গাড়ি কাটা। তাহলে এখন ও যে ও আগে আসছে, যার কারণে ওরে আগের গাড়িতে পাঠাই দিয়েছে। তো ওটা ম্যানেজ করতে পারলো না? আমি আস্তে আস্তে দেখেও চলে গেছে গাড়ি। ফোনে তো কন্ট্যাক্ট করতেছি, কিন্তু গাড়িতে তো আমার জন্য ওয়েট করবে না। তো ও পরে গাড়িতে যাবে? না, ও যাবে না, কারণ ওর সাথে ওর আরেকটা ভাই আছে। ও আচ্ছা, প্যাচ কারণ লাগছে। ওই ভাই জানে না যে আমার বুঝছি, সাথে বুঝছি। এরকম। তারপর? পরে ওরা চলে গেছে, আমি তো গাড়ির পিছনে, গাড়ি শুধু ফোন করে তুমি কোথায়, তুমি কোথায়, বলতেছে আমি এই তখন পাটুরিয়া ঘাট হয়ে যায়, পাটুরিয়া ঘাটের কাছাকাছি। না, তুই বলছিলি পাটুরিয়া ঘাটুরিয়া, আমি বলেছি নতুন কোন জায়গা আসলো না, কিনা? পাটুরিয়া ঘাটের কাছাকাছি। হ্যাঁ, পাটুরিয়া ঘাটের কাছাকাছি। ঠিক আছে, ওকে, ও চলে গেছে ওর মতো। ও থাকে তখন বাইপেলে গুরু, বাইপেলে। আর আমি হচ্ছে সাভার বিপিএটিসি তে, লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে থাকি। তো কাছাকাছি, তো বেশি একটা দূর না। পরে একটা পর্যায়ে এরকম চলতেছে, কথা বলতেছি, কথা দিন যাচ্ছে। পরে একদিন দেখা করতে গেলাম, বললাম যে দেখা করি, যেহেতু কাছাকাছি। তখন গুরু আমি বাইপেল চিনি না ওইভাবে। Okay. আমাকে ও গাড়ি বললো যে তুমি বিএটিসি। কত বছর আগে ঘটনা এটা? এটা হচ্ছে গুরু 16-17 মাঝামাঝি টাইমে। 2016 হ্যাঁ, 2016। 2016-17 হ্যাঁ। আচ্ছা, মানে এখন থেকে প্রায় 6-7 বছর আগে। আগে। তখন কি তোমার যে ভাগ্য এত বড়, যেহেতু কপাল বড়, এমনই ছিল নাকি? না, আমার গুরু তখন চুল আর ভরা ছিল। আচ্ছা, আমি ওইভাবে চিন্তা করতেছি যে মেয়েটাও যে ইনস্ট্যান্ট কনভিন্সড হয়েছে। হ্যাঁ, তাহলে এর পিছনে তো তখন আসলে আমার তো এরকমের অবস্থা আমি ছিল মানে না। লুকটা অন্যরকম ছিল। আমার সবকিছু আচ্ছা, অন্যরকম সেটাই। ছিল। তারপরে মেয়েটির সাথে পরে ওখানে দেখা সাক্ষাৎ হওয়া শুরু হলো। জি জি জি। Okay, পরে okay. আমি বাইপেলে গেলাম, ও আমাকে মানে হ্যাপির সাথে। হ্যাপির সাথে কিভাবে কি যাবো না যাবো ও আমাকে বলতে শুরু করলো। আমি গেলাম, যাওয়ার পরে গুরু ওকে পাইলাম। তখন ও চাকরি করে ইপিজিতে। কারণ ওর ফ্যামিলি অবস্থা তেমন একটা ভালো ছিল না গুরু। বুঝতেছি, ও জব করে, তুমিও জব করো। আমিও জব করতেছি। পরে আমাকে বললো, আমি ঠিক আছে ওকে গেলাম। তখন ওকে আমি কিছু ফল টল কিনে দিলাম, লটকন, তারপর আর কি জানি কিনে দিছিলাম। তখন লটকন ফল ছিল, ওইটা আমি কিনে দিছি। আর কিছু সামথিং ফল ছিল, আমি ওইটা ওকে কিনে দিছি। আমি একটু লিটল বিট সারপ্রাইজ, একটু অবাক। কেন? গার্লফ্রেন্ড হওয়ার পর প্রথম কিছু কিনে দিচ্ছে কেউ, লটকন কিনে দেয় রে কেউ? ও পছন্দ করে গুরু, পছন্দ যতই করুক পৃথিবীতে ফল চুজিংটা খুবই প্রবলেমেটিক। না, প্রথম পরিচয়ের পর এত ফলের মধ্যে ডাব পছন্দ করলে, আর গিফট করার জন্য যে ফলগুলো আছে তার মধ্যে তুমি লটকন পছন্দ করলে। আচ্ছা, ওকে, লটকন কিনে দিলে। আসলে যেহেতু সে পছন্দ করে, গিফট ছিল না, মানে এমনি জাস্ট সামনে পড়ছে, যাচ্ছি, বাস ওকে। আচ্ছা, লটকন ওখানে ওইভাবে ফল ছিল না। আর হরলিক্স দিছিলাম কিনে আমি, আচ্ছা, কারণ একটু দুর্বল ছিল এই কারণে।
ঠিক আছে, ওকে এগুলো কিনে টিনে দিয়ে আসলাম। কারণ আমি যে ওর সাথে আমার বিয়ে হবে বা কোনো কিছু এই ধরনের কোনো চিন্তা ভাবনা ওইভাবে ছিল না তখন। না। জাস্ট পরিচয়, রিলেশন চলতেছে, দিন ওইভাবেই যাচ্ছে। যাক। এরকম যাচ্ছে বা 6 মাস, হুম। 6 মাস পরে কেন জানি বিয়ার ইচ্ছা করতেছে, যে বিয়ে করব। মানে একটা ফিল আসছে, একটা ভাব আসছে বিয়ে শরীরে আসছে, একটা। কিন্তু ওর আগে একটা এঙ্গেজ ছিল গুরু, এই মেয়ের তোমার সাথে পরিচয়ের আগে। আগে, জি গুরু। ওকে। তো একটা বেবি আছে ওই ও, মেয়ের। একে একে। জি এতক্ষণ গুরু। তো তুমি বলনি। না গুরু। তুমি কি জানতে নিজে? জি গুরু। জানার কথা তোমার আত্মীয়? হ্যাঁ, আমার আত্মীয়, আমি তো জানতাম, কিন্তু ভালোবাসায় তো আসলে গুরু এগুলা মানে না, কি আছে না আছে এগুলো তাকায় না কখনোই। ওই যে বললাম গুরু, আমরা 1 মিনিট 2 মিনিটের ভিতরে আমার কেন জানি ভালো লাগছে, এইভাবেই আসলে। তখন ও কিন্তু আমাকে অনেক বুঝাইছে যে আসলে তোমার সাথে আমার কখনোই কোনো দিন মিলবে না। কারণ যেমন ওটা ডিভোর্স হয়ে গেছে না আগের হ্যাঁ, সম্পর্কটা? আগের ওটার বাচ্চা কয় বছর বয়স তখন? বাচ্চা তখন ছোট নিয়ে আসছে। ছোট নিয়ে ওর হাজবেন্ডটা তেমন একটা ভালো ছিল না। আচ্ছা, যখন ওকে- বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা? মেয়ে। ওকে, তারপর? পরে আসার পরে ও আমাকে অনেক বোঝানোর চেষ্টা করছে যে এটা কখনোই সম্ভব না, তোমার সাথে সম্ভব না, কারণ তুমি একা একটা ছেলে, তোমার বাবার অবস্থা শান্তি সব মিলে জিলে তোমার সাথে কখনোই এটা যায় না। যায় না। ও আমাকে অনেক বুঝাইছে গুরু, যেটা আসলে না বললেই নয়। তো আসলে আমি ওর কথাকে প্রাধান্য দেইনি। ওকে, আমার তার আগে ভালো- একটু আমি অঙ্গনের কাছে একটা জিনিস জেনে আসি এই ফাঁকে। অঙ্গন, এই যে শুভর হ্যাপির প্রতি প্রথম দেখাতে ভালোবাসা বা টান যাই হোক নাকি মোহ জানি না, এবং তখনই সে বলতেছে ভালোবাসা কোনো কিছু মানে না, তার বেবি আছে, তার আগে বিয়ে হয়েছিল, সবই সে জানে, তারপর তাকে আটকানো যাচ্ছে না। আদৌ কি ভালোবাসা তখন তৈরি হয় একটা মেয়ের প্রতি, না একটা মেয়ের পার্সপেক্টিভ থেকে তোর কাছে কি মনে হয়? গুরু, আই থিঙ্ক ভালোবাসা যখন হওয়ার অটোমেটিক হয়ে যায়। এবং শুভ ভাইয়ের সাথে কিন্তু আমি এটাতে একদম একমত যে when you're in love আপনি কিন্তু এত কিছু চিন্তা করবেন না। বিকজ আমরাও অনেক টাইম আমাদের শোতে এই কথাটা বলি যে ভালোবাসলে এত অঙ্ক কষাকষির কিছু নেই, অটোমেটিক হয়ে যায়। তো প্রিভিয়াস কি আছে কি নেই জানি তো, হয়ে যাচ্ছে। মানে এটা তো বব ডিলানো বলে গেছে যে প্রেমিক এবং যে প্রেমিক সে বুদ্ধিমান না, যে বুদ্ধিমান সে প্রেমিক না। ইংলিশে বলছে, আমি বাংলায় বললাম। তোর পাশে বসা অবস্থায় বারবার পরিচয় দিস সেভাবে, আমাদের মধ্যমণি, আমার মনি মাঝখানে নাকি তোদের মাঝখানে বসি তাই আমাকে মধ্যমণি বলিস। আমাদের মাঝখানে লিটারেলি তুই যদি এটা মেন করিস তাহলে কতবার না বলছি যে ভালোবাসার ক্ষেত্রে যে জ্ঞানের পরিচয় দেয় সে আর যাই হোক প্রেমিক নাই, ভালোবাসা মানে হচ্ছে পাগল প্রায় কিছু। কখনো তো বললি না গুরু বলেছেন এই কথা? বব ডিলানও কালোরই তো না, ফর্সা করে ওই বব ডিলান। আচ্ছা আচ্ছা, ওর জন্য আমারটা বলিস না। তারপরে হচ্ছে গুরু, ও আমাকে বলতেছে যে আমার একটা মেয়ে আছে, এই সেই এগুলো বলতেছে আর কি। এগুলো তোমার কাছে কোনো ব্যাপার মনে হয়? আমার কাছে মনে হয়েছে যে আসলে আমার কাছে ওকে খুব ভালো লাগছে। সো ওগুলো ইস্যু না? এগুলো আমার কাছে ইস্যু না। Okay, তারপর? তো কিন্তু ও এরকম যাচ্ছে আর কি দিন, ও আমাকে কি করতেছে না। পরে বাসায় গেছি, বাসা যাওয়ার পরে ডিসিশন নিতে পারতেছে না কি করবে, কারণ পিছনে একটা এরকম একটা প্রবলেম আছে, আবার সামনে একটা আমার সাথে করার পরে যদি আমার ফ্যামিলি এটাকে মানবে কি মানবে না, এরকম একটা ডিসিশন পেন্ডিং অবস্থায় রাখছে আর কি। ও পরে একটা পর্যায়ে হঠাৎ করে ঠিক আছে ওকে বিয়ে করবো, কে হ্যাপি বলে ফেললো। আমি বলছি ওকে ঠিক আছে। তো বিয়ে করতে তো টাকা লাগে গুরু, টাকা তো আমার কাছে তখন তেমন একটা ছিল না, মাত্র 1000 টাকা, 8 টাকা সব ও দিছে। চাকরি তো করতা? চাকরি তো নতুন হয়েছে, ও আচ্ছা, নবে শুরু করছে। শুরু করছি, 2 বাকি মাস। টাকাও দিছে? হ্যাঁ, সব ও দিয়ে বিয়ে টিয়ে করলাম, ঠিক আছে ওকে। পরে এরকম যাচ্ছে গুরু যাচ্ছে, আমি তো খুব অন্ধবিশ্বাস, আমি আসলে খুব বিশ্বাস করতাম ওকে। ভালোবাসি যেহেতু ভালোবাসা যেহেতু ভালোবাসছি, এত কিছু জানার সত্ত্বেও যখন তাকে আমি অবহেলা বা ঘৃণা করি নাই, আমার ভালোবাসার মাইন্ডটাকে অন্যদিকে নেই, তো ওইভাবে, কারণ তাকে তো আমি বিশ্বাস করছি। যদি বিশ্বাস না করতাম তাহলে তো আমি ওইভাবেই নিতাম, কারণ বর্তমান প্রেক্ষাপটের ভালোবাসাটা ছিল এক রকমের, আর আমার ভালোবাসাটা ছিল আমি মনে করি অন্য রকমের। তো যাই হোক, আমি বিয়ে করলাম, পরে বিশ্বাস করতে লাগলাম। আমি অফিস থেকে বিপিটিসি থেকে আমি বের হয়ে যেতাম, কারণ আমি জানতাম যে তোমার ছুটি কয়টায়, হ্যাঁ 5টায় বা 6টায় 7টায়, ঠিক আছে ওকে আমি আসতেছি। দেখা যায় গুরু আমি দাঁড়িয়ে থাকতাম, আমার অপেক্ষা করতাম। একসাথে সংসার করতেছো তখন? হ্যাঁ। সবাই জেনে গেছে তো? না কেউ জানতো না, কিন্তু একসাথে সংসার করতেছো? আমি সংসার করতেছি, তারপর? কেউ জানতো না। পরে আমি এরকম দিন যাচ্ছে, আমি ওকে আনতে যেতাম। পরে হঠাৎ করে একদিন দেখি গুরু
একটা ছেলে মোটরসাইকেলও আসতেছে পিছন থেকে। মানে আমি তো আসলে মানে দেখতেছি যে ও মোটরসাইকেল চড়ে বাসার দিকে হয়তো আসতেছে। আমি ওখানে মানে করলাম যে ওকে ফোন দিই নাই, আমি ওকে মানে সন্দেহ একটু করলাম, ঠিক আছে ওকে বাসা আসলাম। আমি কিন্তু ওরে 100% শিওর ছিলাম না যে ওকে আমি জাস্ট তুমি আজকে মোটরসাইকেল কেন আসছো ওই মোটরসাইকেলে। পরে আমার কথার প্রেসারে বেরিয়ে আসছে সত্যি কথা, হ্যাঁ আসছি ফ্রেন্ড। বলছি ঠিক আছে ওকে। আমার বিষয়টা খুব কষ্ট লাগলো যে আমি এই বিপিটিসি সাভার থেকে তো ওকে আনার জন্য যাইতাম, আর ও অন্য একজনের মোটরসাইকেলে আসলো। বিষয়টা খুব আমি মর্মাহত ছিলাম ওই সময়টায়। পরে গুরু আইসে আমি ওকে মারছিলাম অনেকটাই বেশি। কি দিয়ে? হাত দিয়ে মারছি গুরু। আমার খুব রাগ ছিল যে আসলে আমি অন্যায়টাকে ওইভাবে কখনোই পছন্দ করতাম না, কখনোই না। দেখা কি দিয়েছিল ওর সাথে আসার পিছনে কারণ কি? কারণ ওই আমি যখন জিজ্ঞেস করি তখন বললো যে এমনিতে আসছে আর কি। কোন সম্পর্ক তৈরি হয়েছে বা এরকম কিছু বলে? হ্যাঁ ওর সাথে সম্পর্ক ছিল। ও তাই বলছে আবার? হ্যাঁ যে ওর সাথে ও আমার ফ্রেন্ড, কিন্তু ওকে বিয়ে করতে চাইছিল এটা বলছে। কিন্তু ওর তখন ওই ছেলের তখন বিয়ে করছে, বেবি আছে এরকমই, কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল ওর সাথে। তো যাই হোক আমার কথা হচ্ছে যে আমি ওকে আনতে যেতাম, আমি তো যেতাম। তারপর প্রচুর মারধর করো? প্রচুর না, ওই একদিনই মারলাম। মানে সেদিন আমি মারছি। মারার পরে গুরু আরেকদিন হচ্ছে গিয়ে এরকম দিন যাচ্ছে, আরেকদিন আমি ওকে যখন আমার সন্দেহ ঢুকলো ওর ভিতরে, আর তারা সন্দেহ ঢোকার আগে তো আমি ওকে অনেক বিশ্বাস করি, অন্ধবিশ্বাস যেটা। পরে একদিন ওর মোবাইলে আমি অটো রেকর্ড চালু করে দিলাম ওকে ধরার জন্য যে আসলে কি বিষয়টা। পরে ও দেখি আরেকটা ছেলের সাথে, ওর ওটা ফ্রেন্ড ছিল, কারণ তখন তো আর ওর হাজবেন্ড ছিল না, স্বাধীন ছিল। অটোমেটিক রেকর্ডেড অনেক কিছু তুমি পাও না? আমি ওই আরেকটা ছেলের সাথে আমি ওর কি ধরনের রেকর্ড তুমি শুনেছো? এই একটা ফ্রেন্ড যার সাথে মজা করে, যেমন আমরা একটা আমার ফ্রেন্ডের সাথে যেভাবে মজা করি ও সেইভাবে একটু মজা করলো। তো আমার বিষয়টা আমি ওকে বলছি আমি এগুলো জানতাম না যে গুরু এই ফ্রেন্ড বা কথা বলা বা একজনের সাথে ঘোরাটুরি এগুলো আমি আসলে মানতে পারতাম না কখনোই। যে আমি যাকে বিয়ে করব, আমি যাকে ভালোবাসবো সে শুধু আমার। রেকর্ডিং এ কি রেকর্ডিং শুনছো তুমি? এগুলাই যে মানে একটু কথা, বন্ধু দোস্ত এই সেই, আসি না দেখো না এই সেই, এরকমই ভলগার টাইপ কিছু? না না ওগুলা ওইভাবে আমি শুনি নাই। আচ্ছা। পরে আমি ঠিক আছে ওকে ওদিনকার আমি করলাম গেল গিয়া। পরে এরকম দিন যাচ্ছে যাচ্ছে আমার সন্দেহটা ওর প্রতি বাড়তে লাগলো। আমার গুরু কেন জানে খুব কষ্ট লাগতেছে আমার তখন থেকে। পরে পরে আমি যখন গুরু ওকে তো তখন ওইভাবে আমার সংসার জীবনটা আমি যে করবো বা সংসার জীবনটাই আমি বুঝি নেই, কারণ আমার যে লাইফ স্টাইলটাও ছিল তখন ভিন্ন টাইপের একটু। তো যার কারণে পরবর্তীতে মানে আমারটা ওইভাবে, আমারও তো ফ্রেন্ড ছিল পিছনে, তখন ও যখন কথা বলতে পারে আমার তো সমস্যা নেই। পরে আমিও আমার ফ্রেন্ডকে ফোন দিলাম ওর থাকা অবস্থায়। এরকম হয় কিন্তু আমি ফোন দিছি ওর কাছে থাকা। একটা গ্রুপ আছে যে পজিটিভ হয়ে যায়, ওকে আরো কিভাবে ওখান থেকে কন্ট্রোল করে। আরেকটা গ্রুপ আছে ওকে একদম ওর উপর চড়াও হয়। আরেকটা গ্রুপ আছে তুই যখন পারতেছিস তাহলে আমি শুরু করি, তুমিও শুরু করলা। আমি শুরু করি নাই গুরু, আমি জাস্ট গল্পগুজব করো না, গল্পগুজব না, জাস্ট ওকে রিয়েক্ট করার জন্য, মানে দেখানোর জন্য আমি তুমি এরকম করলে আমি এরকম করবো। একটা ফোন দিছি, ফোন দেওয়ার পরে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যালো, কিন্তু আমি কখনো ওই ধরনের ইয়া নিয়ে কথা বলিনি। পছন্দ করতাম না, আমাকে পছন্দ করতাম, আমি করতাম না ওইভাবে, জাস্ট দেখানোর জন্য যে আমি কিন্তু সরে যেতে পারি। হ্যাঁ কথা বললো ওই পর্যন্ত। পরে ও রাগ করছে, রাগ করে আমার ফোনটা একটা পাশা মারছিল, ছোট ফোন ছিল, পাশা মারছে। ঠিক আছে ওকে আমি আর কথা বলি নাই, ওই একদিন শুধু কথা বলছি। যাওয়ার পরে গুরু আমি এরকম দিন যাচ্ছে, পরে ওর একদিন আরেকদিন একটা রেকর্ড হয়েছে আমি পাইছি, সেটা হচ্ছে ওর যে আগের যে হাজবেন্ড ছিল ওখানে কানেক্টেড হচ্ছে। তাই? হ্যাঁ সেটা হচ্ছে আবার ওর বেআই, ওর হাজবেন্ডটা ছিল ওর বেআই। যাই হোক ওখানে আবার কি ধরনের কথা শুনছিলা? ওখানে সে যাবে, ওই ছেলে নেওয়ার জন্য ওকে পাগল। তুমি আসো? হ্যাঁ। আর মেয়ে কি বলতেছে? মেয়েও যাবে। তাই? হ্যাঁ এরকম একটা তাদের ভিতর প্ল্যান ছিল তাদের ফ্যামিলির। মানে রেকর্ডে কি এগুলো শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ মেন্টালিটি আমার এখানে ভালো লাগে না। হ্যাঁ যাবে ওখানে, ওর বোন আছে, ওরা আমাকে সহ্যই করতে পারতেছিল না তখন ফোনে। আমি যে ওর রেকর্ডটা শুনছি তখন আমাকে কি ধরনের কথা বলো না, বকাবাজি একটু আমাকে নিয়ে। যে বলো রেকর্ডে কি কি শুনছিলা? এই আমার বকা দেওয়া আর কি। কিভাবে গালি দিচ্ছে? গালিটা হচ্ছে কুত্তর বাচ্চা এখনো যাচ্ছে না, মানে তখন আমার সাইড ছিল সিলেটে গুরু।
আমার এই বিপিটিসি প্রজেক্ট শেষ, পরে আমি সিলেটে গেছি আবার। হ্যাঁ, বলছে যাচ্ছে না, মানে এখান থেকে যাচ্ছে আমি না কেন সিলেটে কেন? সিলেট যাচ্ছি না, তাহলে ফ্রি হবে এবং তোমাকে ওকে নিয়ে আসবে। কথা বলবে, ওর সাথে কথা বলতে পারে। তখন ও একটা গোপনে ফোন নেয়, ছোট ফোন। তাই বলতেছে ফোনে তার আগের প্রাক্তন ডিভোর্স হয়েছে যার সাথে, তাকে বলছে যে হ্যাঁ। তোমাকে মেনশন করে বলছে যে কুত্তার বাচ্চা এখনো যাচ্ছে না সিলেটে, এ চলে গেলে তোমার সাথে আমি কথা করতে পারতাম, বলতে পারতাম ফ্রিলি ভাবে। আর এর সাথে আমার ভালো লাগে না সংসার করতে, এসব নাকি? এইটা বলতেছে ওর বোনের সাথে, ওর যে বাড়িতে যে বোন আছে কি ওর বলছে? সাথে বলতেছে যে- এই যে আমি যাচ্ছি না কেন, আর এর সাথে আমার সংসার করতে ভালো লাগে ভালো না। লাগছে না, এরকমের একটা বিষয়। তো ওইসব রেকর্ড শুনে তুমি কি বুঝছো যে কোন জায়গাতে প্রবলেম? তুমি ওর ব্যাপারে কেয়ারিং না, তাই তোমার সাথে ভালো লাগে না? না। নাকি তোমার সাথে ও ইন্টিমেট যে সম্পর্ক সেটা সে এনজয় করে না? তুমি তো নিঃসন্দেহে রেকর্ড শুনে টের পাইছো যে কোন জিনিসটাও বিরক্ত তোমার ব্যাপারে। আসলে আমার বিরক্ত বিষয় হচ্ছে যে তোমার সাথে ইন্টিমেটেড যে রিলেশনশিপ, সেই জিনিসটা খুব বেশি এনজয় করতো না সে। সেটা না গুরু, ওর ভিতরে কাজ করতো যে আমার ফ্যামিলি মাইনে নেবে না, ও, এইটা অলওয়েজ। যেহেতু তখন 6 মাস চলে গেছে, আমি আচ্ছা, ওকে বাড়িতে স্বীকৃতি দিতে পারছো না পাচ্ছি এখন, না, আমি ওকে তো ওইভাবে এর সাথে থেকে লাভ নাই। লাভ নাই। আর ও আমার কাছ থেকে ওইভাবে কিছু পাচ্ছে না। কি পাচ্ছে না? যেমন একটা মেয়ে যখন একটা হাজবেন্ডের কাছে আসে, তো অনেক কিছুই পায়, অল এভরিথিং। না, আমার দিকে অত বড় বড় তাকায় বলো না, আমি বলতে পারবো না যে একটা মেয়ে হয়ে একটা ছেলের কাছে কি কি পায়। হ্যাঁ, যাই হোক, একটা ওয়াইফ তার হাজবেন্ডের কাছে ওই gift টিফট, টাকা gift পয়সা বা এসব। টাকা পয়সা বা কসমেটিক্স, তারপর জামা কাপড়, ফাইনান্সিয়াল সাপোর্ট। হ্যাঁ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এগুলো আমি গুরু ওকে ওইভাবে দিন। এখন ও জব করে, আমিও জব করি। আমি আসলে তখন আমার জবটা ছিল ওইভাবে যে আমি ওইভাবে আসলে এস্টাবলিশ হইতে পারিনি, ওকে, যার কারণে আমি মানে দিতে পারি না। কিন্তু আমার যে দেওয়ার ইচ্ছা ছিল, এটা 100 গুরু, আমার খুব তোমার ইচ্ছা ছিল। রিঅ্যাকশন কি হতো এসব রেকর্ডিং শোনার পর? রিয়াকশন তো খুব কষ্ট লাগতো আমার গুরু। আমি তখন এই যে বললাম না, প্যাথেটিক। বিশেষ করে একজন জানি যে আমাকে পছন্দ করে না বা আরেকজনের সাথে, এটা একজনের সাথে তুমি কানে শুনতেছো যে তোমাকে সম্বন্ধে কি কি বলতেছে গুরু, আমি খুব মানে তখন এই রেকর্ডটা শোনার পরে বোধহয় আমি মারছিলাম। মানে খুব বাজে বাজে করে তোমাকে বলতেছে, মানে তুমি সহ্যই করতে পারো না। আমি তখন সহ্য করতাম না। কিন্তু একটা এরকম যাচ্ছে, এমন আমি যখন সিলেটে যাই, হ্যাঁ যাইতে গুরু একটা হচ্ছে খুব, ও আমাকে ভালোবাসে ফেলায়, খুব ভালোবাসে ফেলায় আমাকে একদম টোটালি। কবে সেটা আবার? ওই মানে ওই এর পর থেকে যখন আমি এগুলো ধরছি, তারপর সব আমি দিতেছি, বা আমিও আবার কেয়ারিং হয়ে গেছি ওর প্রতি, ওর ব্যাপারে। হ্যাঁ, যখন আমি তো আসলে ওই যে বললাম হঠাৎ করে গুরু ভালোবাসছে ঠিক, কিন্তু ভালোবাসা তো লাইফে আসে এরকমের অ্যাভেলেবেল, কোনো ব্যাপার না। ও কিন্তু আসছে, ভালোবাসাকে যে নার্চার করতে হয় সেটা করনি। না, এবার তুমি ভালোবাসাকে হ্যাঁ, আমি ঠিকভাবে প্রতিপালন করার চেষ্টা করতেছি। তখন অনেক কেয়ারিং হয়ে গেছে তোমার আমি যখন ভালোবাসা খুব ডিপলি ভালোবাসতেছি ওকে, ব্যাপারে। ও ভালোবাসছে হ্যাঁ, ও মানে একটা পর্যায়ে আমি ওর টাকা পয়সা সবকিছু আমার কোনো কিছু আমার দেওয়ার প্রয়োজন নাই, ও আমার ভালোবাসায় মগ্ন। আচ্ছা, সব পাগল, সব শেষ, আমি শুধু শুভ, আর কিছু ছিল না। তো যাই এসব হোক, ফোন টোন সব বন্ধ তখন। হ্যাঁ সবকিছু আলাদা, কিন্তু একটা যে ওই যে একটা মেন্টালি, আর একটা ওর ফ্যামিলির একটা, যেমন আমরা চাইলেই একটা কিছু করতে পারি না হুট করে, কারণ একটা আমাদের একটা অনেক কিছু আমি চিন্তা ভাবনা করে করতে হয়, চাইলেই সম্ভব হয় না। কিন্তু ওদের দ্বারা মনে করে চাইলেই ওরা সম্ভব ওদের কাছে। এই কারণে এই প্রবলেমটা কিছু আছে ফ্যামিলির দিক থেকে, তারপর কি এটা হলো? প্রবলেম এরকম হয়েছিল। তারপরে আমি সিলেট গেছি, সিলেট যাওয়ার পরে সব মিলিয়ে ঝিলিয়ে ওই যে পিছনে ওর 2টা প্রবলেম আমি দেখছি, আমার গুরু কেন জানি মনটা ভেঙে গেল। গুরু 1 মিনিট সেটা ভুলে গেছে, যে ভালোবাসার মানে জিনিসটা এটা পরে আসছে আরেকটু পরে, যখন আমি সিলেটে যাওয়ার পরে আমি সিলেটে গেছি। সিলেটে যাওয়ার পরে ওই যে পিছনে 2টা কথা রেকর্ড, তারপরে ওই যে হুন্ডায় নিয়ে আসে, এগুলো সব মিলিয়ে ঝিলিয়ে আমার কাছে জানি কিরকম খুব কষ্ট লাগতেছে, আমি সহ্য করতে পারতেছি না। তো আমি চিন্তা করতেছি আমার ওখান থেকে বেরিয়ে আসা দরকার। আমি ই করছি। পরে আমার তো ফ্রেন্ড ছিল, ওরা কি করলো, ওর একটা মেয়ের সাথে আমার সাথে কানেক্ট করাইলো। ওটাই সমাধান চিন্তা করে। আসলে মানে প্রত্যেক ব্যাচের এরকম একটা লাভগুরু থাকেই। কি হয়েছে তো সমস্যা, কোনো টেনশন নাই, আল ইজ ওয়েল বলে একটা মেয়ে তোমার জন্য জোগাড় করে তোমার সাথে সম্পর্ক করাই দিল। হ্যাঁ, করাই দিল গুরু। তো আমি করতেছি, 2টাই চলতেছে আমার, মানে ভাষা ঠিক করে বেটা। জি, ডিজনার ডাব খাইতে পছন্দ হয়, করতেছি 2টাই, মানে হ্যাপির সাথেও যোগাযোগ করতেছি 2টার সাথে, সেটা হ্যাঁ। আমি হ্যাপির সাথেও যোগাযোগ করতেছি, আর ওর নাম হচ্ছে যে সোনিয়া, ওর সাথেও যোগাযোগ করতেছি, কেউ জানতেছে না। পরে একটা পর্যায়ে গুরু
কিভাবে জানি, সেটা হচ্ছে আমার যে ছিল বাসায় যে রুমমেট ছিল, ও সোনিয়ার নাম্বারটা দিয়ে দিছে হ্যাপিকে। আমি গেছি ওয়াশরুমে, আমার নাম্বারটা দেখতেছে যে রুমমেট দিয়ে দিছে হ্যাপিকে। এই প্রথম একটা পুণ্যের কাজ করলো যে ও আবার কয়েকজনের সাথে এরকম প্যাচ লাগানো সম্পর্ক, ওই পাপ দূর করার জন্য এই একটা পুণ্যের কাজ করলো। গুরু তার 53 বছর কিন্তু বিয়ে করেনি। বহু পাপে জর্জরিত হয়ে মনে হয়। তো যাই হোক, সে এবার একটা পুণ্যের কাজ করলো। এবার করলো কি, সোনিয়ার নাম্বারটা হ্যাপিকে দিয়ে দিল। আর তুই এদিকে বাথরুম করতেছিস। আমি তো বাথরুমে গেছি, জামা কাপড় ধুইতেছি। পরে একটা পর্যায়ে গুরু ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমাকে ওরা কথা বলতেছে, কনফারেন্স আমার রাখছে। ওরা যে কথা দুইজনে কনফারেন্স করতেছে আমাকে, সেটা তো আমি জানি না। আমি তো সোনিয়াকে ফোন দিছি, মানে কথা বলতেছি, আর সে শুনতেছে। তাকে বুঝলাম না গুরু, ওরা কনফারেন্স করছে দুইজনে। যখন 53 বছরের সালমান খানের ভক্ত, যেটা তো রুমমেট, মেরা নেই তো কিছু কানে, আমার জীবনে একটা শোনা, তুই দুইটা নিয়েই করতেছিস। এই ফাঁকে তোর বাথরুমের ব্যাগ পারছে, আর বাথরুম ডিজাইনার করতে গেছিস তুই টয়লেটে। এদিকে টয়লেটে কি রে, আর কথা বলতে দিবি না। বাথরুমে টয়লেটে তুই বাথরুম ডিজাইনার করতেছিস, এরই ফাঁকে এখন ওই 53 বছরের সালমান খানের ভক্ত, আমার নাই ওদের থাকবে কেন, মেরা নেই তো কিছু নেই, এই ক্ষোভে তোর বউকে জানাই দিল হ্যাপি রে যে এ সোনিয়া নামের একটা মেয়ের সাথে কথা বলে, পরকীয়া করে। এইবার সোনিয়া এবং এবার ও হ্যাপি ফোন দিছে তোরে যে জানো কেমন আছো, আর এই ফাঁকে সোনিয়াকে কনফারেন্সে রাখছে। আচ্ছা, কি কথাবার্তা হচ্ছে? না, সোনিয়ার সাথে তুমি কথা বলতেছো, হ্যাঁ, আর সোনিয়া এদিকে ওই হ্যাপির দ্বারা কনভিন্সড হয়ে সোনিয়া হ্যাপিকে ফোনে নিয়ে নিয়েছে। নেওয়ার পরে কি ধরনের কথা? আমি তো সোনিয়ার সাথে কথা বলতেছি, কি ধরনের কথা মনে আছে তো? এই বিয়ে করব ওকে, হ্যাঁ, এই ধরনের বিষয় আর কি। বিয়ে করব, ভালোবাসি, এটাই আদর্শ। সব গল্পই করতেছিস, একদম ওপেন চলতেছে। আর এদিকে বউ সব শুনতেছে। তুমি আমার জান, তোমাকে নিয়ে সেদিন যখন গেলাম, যেটা হয় আর কি। পরে হয় মানে সবাই তার অত ডিপে চলে যায় না, তুমি ডিপে চলে গেছিলে এর মধ্যে আবার। জি, তাই না? জি, একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, শুধু প্রেম এক জিনিস, আর তুমি তো অন্যদিকে চলে গেছিলে, আর সেগুলো তো আবার বলতেছো, তোমার সাথে এগুলো তখন হেভি লাগে। তো ওগুলো আবার বয়ে শুনতেছে গল্পটা। পরে তোর মতো অবাক আমি দুনিয়াতে দেখিনি। তোর কপাল দেখে আমি খুশি হয়েছিলাম। চুল পড়ছে তো কি হলো, কপালটা তো বড় হয়েছে, ভাগ্য ভালো। পরে তোর মতো অবাকা দুনিয়াতে দেখিনি। তোর কি দরকার 53 বছর বুড়ার সাথে এগুলো শেয়ার করা? তোর কি দরকার ওই সময় বাথরুম ডিজাইনার করতে যাওয়া? গুরু, আমি তো ও তো জানতো, কথা বলতাম, এটা জানতো। যাই হোক, শুনি। তারপর সোনিয়ার সাথে কথা বলছিস, ওই আদরের গল্প, অমুকের গল্প, আর এদিকে হ্যাপি বউ শুনতেছে সব। সেটা 1 মিনিট গুরু, সেটা হচ্ছে হ্যাপি এবার ওকে ফোন দিয়ে বলছে, ওই আপনার ভাই যা করে সব আমাকে বলবেন, ও কি করে। কারণ আমাকে রাতে ফোন দিলে বলতাম বসে ফোন দিচ্ছে, আমি তার সাথে একটু কথা বলি, যার কারণে আমার ওকে আবার ওটা রাখছে। যাই হোক, কনফারেন্সে সব শুনতেছে। শোনার পর পেদানিটা কি করে দিল, আমি সেটা জানতে চাচ্ছি। গুরু, পেদানি বলতে তো ডাইরেক্ট অ্যাকশন চলে গেছে। পরের দিন ডিভোর্স। ঠিকই আছে, ঠিকই আছে। 26 তারিখ, 26 হোক আর 24 হোক, 26 তারিখ আমাকে ডিভোর্স দিল, দিয়ে দিল একদম সকালেই। না, পরের দিনই ডিভোর্স। 25 তারিখ কাল রাত গেল, 26 তারিখে ডিভোর্স। হ্যাঁ, 26 তারিখে ডিভোর্স। দিবে না? স্বাভাবিক। কথাবার্তাগুলো কি বলছে? দুটো একসাথে করছি। গুরু, এদিকে আরেকটা বিষয় হচ্ছে, ও তো বিয়ে করে ফেলছে। শোন, এটা ঈদের প্রোগ্রাম, ভাবলাম একটা এক্সক্লুসিভ ফিল নিয়ে আসছি। এনিওয়ে, অসুবিধা নাই, যে কোনো কিছুর বিনিময়ে আমরা ভালো আছি, সুখে আছি, কারণ ঈদ সমাগত। ঈদ অ্যাপ্রোচ করতেছে, এটা আমাদের জন্য দারুণ প্রাপ্তির। এই একটা দিন বিনা কারণে ভাল লাগে, তাই না? ঈদের দিন ঘুম থেকে উঠলে কোনো কারণ ছাড়াই ভাল লাগে। অবশ্যই স্রষ্টার একটা দারুণ ব্লেসিং, না হলে এরকম ভালো লাগে আসে কোত্থেকে? যদি তোর কথা শুনে মাথা ঘুরতেছে, তুই বললি তোকে ডিভোর্স দিয়ে দিল ওই আগের রাতে এইসব ঘটনা জানার পরে হ্যাপি, আবার পরে কি বললি এখন? ও তো আমাকে যেদিন ডিভোর্স দিয়েছে ওদিনকে বিয়ে করছে। হ্যাঁ, আলামিন নামে একটা ছেলেকে। গুরু, সেই দিনই গুরু। পরে মানে ওর সাথে ওই ছেলের সাথে সম্পর্ক ছিল। আমি গুরু আসলে মানলাম, বাট
একটা অ্যারেঞ্জ করতেও তো সময় লাগে, মানসিক ভাবে ধাতস্থ হতেও তো সময় লাগে। আসলে কোনো কিছু আগের রাতে জানলো, পরের দিন সকালে ডিভোর্স, তারপর সেই দিনই আবার বিয়ে করে ফেললো আগের সেদিনই সাথে বিয়ে সম্পর্ক। করছে। আসলে গুরু আমি ওদিনকার শুনতে পারি গুরু, আমি একদম পাগলের মতো হয়ে গেছিলাম। পরে ওখানে আমি তখন সিলেট ছিলাম, আমাকে মেন্টালি সাপোর্ট দিল 2-3 জন, আমাকে রাখলো। আমি পুরা অনেক হয়ে গেছি, খারাপ অবস্থায় ছিলাম, চলে গেছি। পরে 1 মাস পর আমার সাথে আবার কিছুদিন পরেই আমাকে ফোন দেয় শুরু করলো। ওখানে ভালো লাগতেছে না তার, ওখানে ভালো লাগতেছে না। সে একটা ছবি আছে তোর কাছে? জি গুরু। আমাকে এক ঝলক দেখাস তো। পরে কথা হচ্ছে 1 মাস পরে আবার আমার কাছে চলে আসছে। কস কি বেটা? জি গুরু। এটা আসলে আমার খুব লজ্জা লাগে গুরু বলতে, কিন্তু বলতে হচ্ছে আর কি। তো চলে আসলো, তুই নিয়ে নিলি? জি গুরু। অরুচি লাগে না আসলে আরে বেটা, সব জায়গাতে কিমেটিক মেশিন বসালে তো এত নাম্বার তো 105তম। বেটা রুচিতে বাঁধে না, তোর রুচিতে বাঁধলো না। ভল মানে পরে যাই হোক গুরু, ভালোবাসছি তো এই কারণে আর কি কিছু বলতে পারি নাই। আচ্ছা দেখি এবার আমাদের কারণ অন্যায়টা তো আমার ছিল। গুরুমা কি কয়, এটাও কি ভালোবাসা বলে মনে হয় আপনার কাছে? আমি একটা পর্যায়ে কোশ্চেন করেছিলাম যে ওর একটা বেবি আছে, সব জানার পরও ভালোবাসছে তাকে, তার কাছে কোনো কিছু মনে হচ্ছে না। তখন পক্ষান্তর উত্তর দিয়েছিলি যে এটা হতেই পারে যখন একজন মানুষ প্রেমে পড়ে। আর এই যে এত কিছুর পরে আবার ওকে ডিভোর্স দিয়ে আরেকটাকে গেছে, আর 1 মাস পর আবার তার কাছে কাম ব্যাক করতেছে এবং তাকে আপন করে নিচ্ছে, কারণ সে ব্যাখ্যা দিল একই কথা বললো আবারও, যে তাকে যেহেতু সে ভালোবাসে। হোয়াট ইউর রিয়াকশন? মেয়েদের পার্সপেক্টিভ থেকে তোর কি মনে হয় এটা? এটা হচ্ছে গুরু ব্লাইন্ডলি ইন লাভ। মানে আমার করার মতো কিচ্ছু নাই, এখন আমার একটা বিলাসিতা করতে হবে, দুঃখ করতে লাগবে। এটা জাস্ট আমার পার্সপেক্টিভ, আই ডোন্ট নো বাকিদেরটা কি। যে আমি বুঝতেছি সামনে একটা খাদ আছে, আমি পড়ে যাব, তো আমি কেন হেঁটে 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 খাদের মধ্যে যেয়ে পড়বো? তারপরে কেন আমার দুঃখ করতে লাগবে? আমি তো জানি যে এটা রেজাল্টটা কি। আমি জানি যে আমার পার্টনার প্রিভিয়াস কি করে আসছে। আমরা একটা লং ডিস্টেন্সে ছিলাম, 4 জন আমরা হ্যাপি ছিলাম, আমি, সোনিয়া, হ্যাপির আলামিন, 4 জন। তারপরে যে যার মতো ডিভাইডেড হয়ে গেছে, হ্যাপি আবার আমার কাছে চলে আসছে। আমি কেন হ্যাপির সাথে আবার যাব? আমি তো জানি হ্যাপি সেম কাজ আবার করবে। এখন যাতে আমি একটু দুঃখ করতে পারি, বিলাসিতা করতে পারি, এই ধরনের দুঃখগুলো আসলে সরি টু সে অনেকে অফেন্সিভ ফিল করবে, বাট এই ধরনের দুঃখগুলো সামহাও হচ্ছে একটা বিলাসিতার মতো, যে আমি সারা জীবন বুকে বেঁধে রাখবো পাথরের মতো। মাঝে মাঝে রাতের বেলা ইচ্ছা হলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করব। আরে যে লেভেলের ডেলিভারি দিল, বুঝছস তো? এবার বল, তুই তোর রুচিতে বাঁধলো না, তুই যেটা বললি, যেহেতু তুই তো ওকে ভালোবাসিস, তাই আবার কি হলো? ওকে আপন করে নেওয়া হলো? জি গুরু, আমি পরে নিছি, কারণ হচ্ছে যে আসলে আমি 1 মাস তো সংসার করছে রীতিমতো। দিয়ে কি বলতেছে? ব্যাক করে আসার কথাও তো বলা লাগে, কি বলছে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। একটা পর্যায়ে ম্যানেজ হয়ে গেছে গুরু, কথা বলতে বলতে। তারপর কারণ সে বুঝতে পারছে যে আমার তো মেয়েটা 3টা বিয়ে কিন্তু হয়ে গেল। আগে একটা বিয়ে করেছিল যার ঘরে বাচ্চা আছে, তারপর তোমারে বিয়ে করলো, দেন আলামিনকে বিয়ে করলো, দেন তোমার কাছে আবার আসলো। হিল্লা বিয়ে কোথায় হলো? হিল্লা বিয়ের যুগ নাই দেখি এখন আর। হোয়াট এভার, তোমার কাছে কাম ব্যাক করে আবার বিয়ে বসা মানে বিয়ে করলে নাকি আবার তুমি? তখন আগের বিয়েটাই করে ফরওয়ার্ড ওই যে করলা। ওইটা করছি আবার। নিয়ম নীতি আর কিছু নাই আর কি ওখানে। আচ্ছা যাই হোক, 4th টাইম। তারপর পরে আমার কাছে আসলো, আমি সিলেটে সংসার করতেছি, অনেক মজা করতেছি, এনজয় করতেছি, দিন যাচ্ছে। আমার বাড়ি এখন তখনও কেউ জানে না বিষয়টা। 19 সাল চলে আসলো। কতদিন পার হয়েছে এভাবে? এভাবে 2.5 বছর তারপর দিন যাচ্ছে। ওর সাথে আবার সংসার করছো? করতেছে গুরু। আসলে আচ্ছা বুঝছি। তখন ভালোবাসা খুবই হইতেছে, যাচ্ছে। তো 20 সালে 20 সাল পর্যন্ত চলে আসলো। পরে আবার ঢাকায় আসলো। ঢাকায় আসার পরে আমার গুরু তখন করোনা চলে আসছে। তখন আমার জব ছিল না, চলে গেছে। পরে খুব মানে অভাব ছিল। ওর চাকরি ছিল, আমার ছিল না। আমি কি করবো, ডিসিশন আমিও নিতে পারতেছি না। এভাবে দিন তো মানে যাচ্ছে না, কারণ আমারও একটা ফিউচার আছে। ও কষ্ট করতেছে, ওরেও আমি কিছু দিতে পারতেছি না। সত্যি কথা, আমি ওকে কিছু দিতে পারিনি। এটা হচ্ছে আমার মানে এতটা কষ্ট আমার, যে আমি ওকে কিছু দিতে পারিনি, যার কারণে ওর অন্যায়গুলোকে আমি
অন্যায় মনে করিনি। আমি এটাই হচ্ছে মেন শুধু কথা। এটাই মেন কথা। আমার সত্যি আর কথা কোনো বলার জন্য ধন্যবাদ তোমাকে, এটাই মেন কারণ। যে আসলে আমি ওকে অনেক কমিটমেন্ট দিছিলাম গুরু বিয়ের আগে, কিছুই করতে পারোনি, আমি কিছু করতে পারিনি। এটা হলো যা আমার- করার ওই বরং করেছে। ওই করেছে গুরু, এটাই হলো কি কি আমার- করেছে বেটা? টাকা পয়সা দিয়েছে, না, খাওয়াইছে, টাকা পয়সা আমি সংসার আসলে- খরচ তো মেজরিটি ওই দিত, ওই দিত গুরু। তাহলে তো সবই করছে। যে ও একটা মেয়ে হয়ে অনেক কষ্ট করছে, আমি আমার এটাই কষ্ট গুরু। আমার আর কোনো কষ্ট নেই যে আমি ওকে বিয়ে করছি, আমি কিছু দিতে পারি নাই। আচ্ছা যাই হোক, করোনাকালীন সময় অবস্থা আরো খারাপ ছিল কিন্তু গো। মেয়েটা পরে- চাকরি আছে, ওই চালিয়ে নিচ্ছে ও সবকিছু। চালিয়ে নিচ্ছে, আমি তোমার বসে- অপরাধ আমি বোধে বসে তুমি বসে- ভুগতেছো, তারপর আমি খাচ্ছি গুরু। বসে বসে খাচ্ছ। আমি দেখা যায় ও আমাকে কেন ভালোবাসছে গুরু, আমি রান্না করতাম, আমি খুব রান্না করতে পারতাম ভালো, হ্যাঁ, এগুলো করতাম, সংসার ম্যানেজ করতাম, গুছাইতাম। ও শুধু মানে কি? ডিউটি করতে, আসতো, ঘুমাইতো, খাইতো, মানে কি ওই যে এতটুকুই। বিছানা ঝাড় দেওয়া, হ্যাঁ, এটা যে সংসারের থালা যে বাসন কাজটা ওইটা ধোয়া, আমি করতাম। হ্যাঁ সব পারতা, হ্যাঁ, সব করতাম, আমি রান্না করতাম, ঘর ঝাড়ু দেওয়া, সব, অল এভরিথিং। হ্যাঁ হ্যাঁ, অল এভরিথিং। আমার তো কাজ ছিল না, চাকরি ছিল না, ওর কাজ ছিল। সব পারো তুমি? হ্যাঁ গুরু, ঘর গুছানো, এই করা, সব, অল এভরিথিং। কাপড় চোপড় ভাঁজ করে এভাবে এভাবে রাখা, রান্না করা, সব? গোস রান্না করা, পোলাও রান্না করা, ওই যে বিরিয়ানি, ডালে বাগার দেয় যে, সেগুলো সব জানো? সব, অল এভরিথিং গুরু। একদিন আপনাকেও খাওয়াবো নিয়ে, তার সাথে কাছি। না আমাকে এগুলো বলিস, আমার টেস্ট বদলায়। কারণ আমার রিয়েলাইজেশন হচ্ছে যে একটা মেয়ের সাথে বহুদিন কাটানো খুব টাফ। শোন, কথায় কথায় মেয়েরা ভুল ধরে। একটা ছেলের সাথে মেন্টাল ম্যাচটা খুব ভালো হয়, আর রান্না বান্না পারে, সবই পারে, আমি অন্য চিন্তায় চলে গেছি। না, এটা ঠিক না। তারপর কি বলছিলে? যাই হোক, এরকম মানে এই কেয়ারিংটা, ওর প্রতি যে আমি কেয়ারিং করছি, যার কারণে গুরু আমাকে অনেক ভালোবাসছে, আদৌ ভালোবাসে। যাই হোক, পরে একটা সময় ডিসিশন আসছে, আমার তখন চাকরি ছিল না, যে এই যেগুলো অবস্থা। আমরা শুনেছি, হ্যাঁ, মেয়ের যেহেতু অবস্থা, মেয়ে বড় হচ্ছে ওর, হ্যাঁ, ও চলে গেছে আমাদের টিপিক্যাল আমাদের দেশের যে কালচার, হাজবেন্ডের ভূমিকা, তুমি চলে গেছো বইয়ের ভূমিকা। বউয়ের ভূমিকায়। ওকে, ঠিক আছে। তারপর পরে এক ডিসিশন আসছে, ওর ভাবি ছিল আবার সৌদিতে। বিদেশ যাওয়ার ডিসিশন আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর আচ্ছা। ভাবি যেহেতু সৌদিতে আছে, ওর মেয়ে বড় হইতে ভাবি কি হচ্ছে- করতেন ওখানে? সৌদি, ওখানে যে কাজ করতো সৌদিতে, বাসায়। কারো বাসায় যে ইসের কাজ করে, পরিচারিকার কাজ হ্যাঁ, বা হ্যাঁ, right. আয়ার কাজ, গভর্নেন্স যাকে বলে। জি, এটা Okay. করতো। পরে ওর যেহেতু মেয়ে বড় হচ্ছে, আমি কিছু করতে পারতেছি না, এখন পর্যন্ত ডেভেলপ হইতে পারছি না, তারপর establish সে হইতে বিদেশ পারছি- যাওয়ার প্ল্যান করলো। হ্যাঁ, বিদেশ যাওয়ার প্ল্যান করলো। বলছি, ঠিক আছে, ওকে যাও। পরে গুলো যাওয়ার পরে যে মেয়ে কোথায় তাহলে? মেয়ে ওর তো ইয়াতে, বাবার বাড়িতে। মানে ওই সময় কোথায় তোমার কাছে রেখে গেল? না বিদেশ না, যাওয়ার ওর বাবার বাড়িতে। মেয়ে তো- বাবার বাড়িতে রেখে গেল। জি জি জি। মেয়ে তো ও আগের ঘরে, তুমি ঠিকভাবে তাকে ভালোবাসতে বা তোমার না গুরু, এটা আসলে আমি কখনোই মানে কেয়ারিং করতামই না, টোটালি মেয়েকে? মানতামই না। না, এটাই মানে আমি তো যখন বিয়ে করার আগে তুই তো তো এ কথা তো বলছিস না ভাই, না জিজ্ঞেস করলে। মেয়েকে মানতেই না তুমি? মানতে বলতে ভালোবাসতাম না বলতে গিয়ে আমি ওই যে যে কমিটমেন্টটা কতটুকু দিছিলাম, বয়স মেয়েটার? 5-6 এ পড়তো তখন। মানে কথাও বলতে না? কথা বলতাম না বলতে খুব কম। কিরকম বিহেভ করতে তুমি? এই হাই হ্যালো, কেমন যেমন? আছো, কি আশা, বিষয়, এতটুকুই। তাছাড়া তোমাকে বাবা বলে ডাকতো? না না, বাবা বলে ডাকতো না। বা তোমার সাথে কথা বলতে আসলে তুমি কি করতে? কথা তো বলতোই না, ওই 1-2 মিনিট, কি লাগবে, কি পড়তেছো কিনা, কি করছো, এতটুকুই। মানে বাবার যে স্নেহ সেটা তুমি কোনোভাবে সেটা ওকে আমি দাওনি? দেইনি, যার কারণে আমার থেকেও চলে যাও। ওর রাগ, ক্ষোভ, ওর সবকিছুই ছিল ওর মেয়ে জুড়ে। স্বাভাবিক। আর তুমি তো বলেছিলে যে সেই জিনিসটা তুমি অভাব পূরণ করে দিবা, বাট সেটা তুমি করো করিনি। ওকে, মেয়ে চলে গেল, এবার তোমার বউ চলে গেল সৌদি সৌদিতে আরব। সৌদিতে যাওয়ার পরে গুরু দিন যাচ্ছে, ভালোই দিন যাচ্ছে। আমার পরে হঠাৎ করে চাকরি হইলো গুরু, হুম, এই RFL গ্রুপে। আর এনিওয়ে, হ্যাঁ, কোম্পানির কথা না বলি, যাই হোক চাকরি হলো। চাকরি হওয়ার পরে আমি এস্টাবলিশড হইলাম, ভালো হইলো। তখন স্বপ্ন বাঁধলাম দুজনে, সুন্দর করে এটা করব ওটা করব, এরকম চলতেছে। হঠাৎ করে আমি কারোর সাথে কথা বলা করে সহ্য করতে পারতাম না, ওখানে বসেও কথা বলতো টুকটাক। ও বলতেছে আমার ভালো থাকার জন্য, আমার সেফ থাকার জন্য আমার কথা বলা লাগে। বলছে ঠিক আছে, ওকে, কিন্তু আমি তো এগুলো মানতে পারতাম। এই এক কথা দুই কথায় বাজলো ওর সাথে। বাজার পরে এই চলে গেল, বিশাল লং টাইমের কথা বন্ধ হয়ে গেল। 6 মাস ওর সাথে দেখা যায় আমি প্রায় 50টা নাম্বার থেকে ওর সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আমি দেখা যায় হ্যালো 1 মিনিট 2 মিনিট কথা বলো, সাথে সাথে আমার নাম্বার। পরে চলে গেছে। হঠাৎ করে আমি ডিসেম্বরে শুনতে পাচ্ছি যে ও দেশে চলে আসছে। চলে আসার পরে আমি 2 দিন পরেই আমি বাড়িতে গেছি।
যাওয়ার পরে 8:30 বাজে তখন রাত, শীত প্রচুর পরিমাণে গুরু। ভাবছিলাম যে বোধহয় বাড়িতে গেলে একটা সলিউশন আসবে সবাইকে নিয়ে, যেহেতু বলছি ফ্যামিলি যদি মাইনে নেয় তাহলে আর কি সমাধান হয়ে যাবে এখন। পরে আমি করলাম, গেলাম, কিন্তু ওদিনকার খুব শীত। আমার ফ্যামিলি যখন শুনছে যে আমি বাড়িতে আসছি আমাকে ঘরে উঠাইলো না, আমি ঘর থেকে চলে আসছি গুরু। তখন অনেক শীতে কষ্ট করছি ওই রাত্রে। কষ্ট করার পরে আমি আবার ঢাকায় ব্যাক করি। ঢাকায় ব্যাক করে পরের সপ্তাহে আবার নেক্সট সপ্তাহে আমি যাই। যাওয়ার পরে ওদের বাড়িতে আমি গেছি। যাওয়ার পরে মানে খুব বোঝানোর চেষ্টা করছি আর কি সবাইকে, যে আসলে আমার ভুল হয়েছে, এবার আর কি সুযোগ একটা দেন। কিন্তু গুরু ওরা আমাকে মানে সুযোগ আর সেটা দেয় নাই। আচ্ছা, আমি চলে আসছি। আমার বলছে যে 6 মাসের সুযোগ, 6 মাসের মধ্যে যদি ফ্যামিলি নিয়ে আসতে পারে তাহলে হবে। অর্থাৎ কত বছর তুমি ফ্যামিলিকে জানাওনি তাহলে? 4-5 বছর? হ্যাঁ, এরকম 4 বছর। তো তুমি যেহেতু এতক্ষণ পর্যন্ত তোমার ফ্যামিলিকে জানাতে পারছো না, জিনিসটাকে সামগ্রিক করতে পারছো না, সো তোমার কাছে আর মেয়ে দিতে চাচ্ছে না, হ্যাপি আসতেও চাচ্ছে না। যদি ফ্যামিলিকে রাজি করাতে পারো, ফ্যামিলি যদি জানে, এসে মেনে নেয়, তবেই যাবে, নাহলে যাবে না। 6 মাস সময় দিল। তারপর পরে গুরু আমি কেউ এই বিষয়টাকে সাপোর্ট দিচ্ছে না আমার। পরে আমি সব আমার বোন টোন সব আত্মীয় স্বজন কাজিন সবাই আমাকে বলছে আমার মতো ছেলে না হলে তাদের কিছু আসে যায় না, তবু একে অ্যাকসেপ্ট করা সম্ভব না। তো একটা পর্যায়ে গুরু আমি একদম খারাপ অবস্থায় চলে গেছি। চলে যাওয়ার পরে আমি আমার বোনের বাসায় আসছি রাত তখন 12:30 বাজে। আসার পরে এখান থেকে মানে চলে যাচ্ছি, বাসায় যাব হেমায়তপুরে। পরে আম্মা ফোন দিছে, এই রুট থেকে আমি হেঁটে যাচ্ছি হেমায়তপুরে, এই গাবতলিতে। এখান থেকে মহাখালী যাওয়ার পরে গুরু আমি ওখান থেকে একটা বাস পাই। পরে আমি গাবতলিতে যাই, যাওয়ার পরে আবার পুলিশে ধরে ওখানে 1:30টার সময় রাত্র। পুলিশে ধরার পরে তখন আমি রেফারেন্স পরিচয় দিই। পরিচয় দেওয়ার পরে আমাকে পুলিশ ছাড়ে। আমি পরে বাসায় যাই। পরে ওদিনকার আমার রাত্রে ফোন দিছে 1:30টায়, ঠিক আছে বাবা তুই যেটা বলছো ওইটাই হইবে, আমি যদি যাই তাহলে কি হবে? তার মানে বোধহয় তখন আমি বুঝতে পারছি যে আমাকে একটু কন্ট্রোল করার জন্য, যাতে করে আমি কোনো অ্যাক্সিডেন্ট না করি, যার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্যই আমাকে এগুলো বলা না। আচ্ছা, যে মেয়েদেরকে আমরা মেনে নিব। হ্যাঁ, মেনে নিব। পরে যাই, ঠিক আছে। বাড়ির কাছে প্রথম অ্যাপ্রোচটা গেল। জি, আর বাড়িও ওইভাবে বুঝ দিল যেহেতু তুমি কোনো অ্যাক্সিডেন্ট না করো, তাই? ওকে, তারপর পরে একটা পর্যায়ে তারা করছিল আর কি, যেটা আমার ধারণা যে হ্যাঁ ঠিক আছে, যেহেতু ছেলে করে ফেলছে, বাঁচানোর জন্য ওকে দরকার। পরে ঠিক আছে, ওকে করে নিয়ে এনেছে। ওকে, পরে আমি ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পরে গুরু হঠাৎ করে আর ওর এত সবকিছু করার পরেও আর ওরা নিল না, হবেই না, হ্যাপি আসবেই না, একদম টোটালি আসবে না। ঠিক আছে, ওকে। পরে আমাকে ডিভোর্স দিয়েছে। আমাকে ডিভোর্স দেওয়ার পরে আমি ডিভোর্স লেটার পাই 1 মাস পরে। সেকেন্ড টাইম একবার দিছিল। হ্যাঁ, পরে ডিভোর্স দিছে। পরে ওর ফুফাতো ভাই ও বলতেছে বিদেশ চলে গেছে, বাড়ি থেকে চলে আসছে, বিদেশ চলে গেছে। আমি বলছি বিদেশ যেহেতু চলে গেছে, বলছে ঠিক আছে, ওকে। পরে আমি একটু কষ্ট লাগলো আমার অনেক, যে অনেক কষ্ট লাগলো বিষয়টা। চলে গেছে। পরে চলে যাওয়ার পরে আমি আমার মতো করে আবার চলতে শুরু করি, যেহেতু চলে গেছে তো আর 2 বছরে আসবে না, এই চলতেছে। পরে হঠাৎ করে আমাকে ফোন আসে যে ও বিদেশ যায়নি, চাকরি করতেছে যে কোনো একটা জায়গায়। তবে লাস্ট ফিনিশিং এ গুরু বলছে আমাকে ভালোবাসে, বাসবে, যতদিন বাসবে ততদিন। আমাকে কে বলছে এটা? হ্যাপি নিজে বলছে? জি গুরু। দিয়ে থাকবে আরেক জায়গায়? হ্যাঁ, আমার সাথে তো সে থাকবে না। দেহান কি করছে? এইটা বলার পরে স্টপ, আর তার সাথে আর ডিসকানেক্টেড, পাচ্ছি না তাকে খুঁজে, নাই সে। তার কাজ হচ্ছে এটাই, যে আমাকে 1 সপ্তাহ পর একটা ফোন দিবে, 1 মাস একটা ফোন দিয়ে হাই হ্যালো কেমন আছি, তার একটু আমার টোনটা শুনতে ভালো লাগছে, ইচ্ছা করছিল, আমাকে নক দিল। কয়দিন পর পর ফোন দেয় এরকম? ওর যখন দেখা যায় মাসে 1 বারও দিতে পারে, নাও দিতে পারে, 5 বারও দিতে পারে। জাস্ট আমি কেমন আছে আমার টোনটা শুনতে ইচ্ছা করছিল ওর খুব, আমার খুব মিস করতেছে, শুনে খুব কষ্ট লাগতেছে, ওর থাকতে পারতেছে না শুনে। তারপরে কি বলে? খুব মানে মিস করতেছে আমাকে, দিয়ে ভালোবাসে আমাকে, যতদিন বাঁচবে ততদিন ওর মৃত্যু পর্যন্ত আমাকে শুধু ভালোই বাসবে, বাট কাছে আসবে না। তারপরে এখন কি অবস্থা? এখন ওর মতো আছে, আমি আমার মতো আছি। মানে কি আছে, আবার কি বিয়ে করে ফেলছে নাকি মেয়ে? ও
ও মেয়ে না, আমি এক্সাক্ট বলতে পারবো না বিয়ে করছে কি করে নাই, কারণ তোমার আমি তো তো ওর জানি সাথে না। পরিসংখ্যান এখন পর্যন্ত 2বার তোমাদের বিয়ে হয়েছে, 2বার ডিভোর্স হয়েছে, জি জি এই জি। তো অবস্থা। জি জি জি। আর এখন কি তোমার অবস্থা কি? গুরু আমার অবস্থা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কিভাবে আবার আলহামদুলিল্লাহ ভালো আছে? এই যে এখন আমি ওই কি 1 মাস বলবো, পর ফোন দেয় তাই? না না 1 মাস পর কারণ আমি তো না, কিসের জন্য আমি ভালো তো আছো? না তুমি না কি কোনো না কিছু- গুরু, আমি তো শুয়ে গেছি, শুয়ে গিয়ে কি করছো পরে? শুয়ে গিয়ে আমি বিয়ে করছি। তুই একটা মাল রে ভাই। ঠিক গুরু, কারণ আমি তো তোর কপালটা নিয়ে একটা চুমা দিই, তুই আসলে একটা মাল। ধন্যবাদ গুরু। শুয়ে গেছে, একটা বিয়ে করছি। কষ্ট, কষ্ট পাইতে পাইতে গুরু, অনেক দুঃখ, কষ্ট পাইতে পাইতে পেরেশান হয়ে বুকের ভিতরে ছালি পড়ে গেছে, তারপর শুয়ে গেছে, জি গুরু, তারপর অ্যাডজাস্ট হয়ে গেছে, তারপর একটু বিয়ে করে ফেলেছে। জি। কেমন আছিস বিয়ে করে? কতদিন হলো বিয়ে করা? 2 মাস। আবার কি প্রেম করে বিয়ে? না গুরু, বাড়ি family বাড়ি পছন্দ করে decision, বিয়ে জি, জি, দিয়েছে? জি। 2 মাস হলো বিয়ে হওয়া। জি গুরু, কেমন আছে সংসারে? কি বলবো, কোনটা বললে ভালো হয় গুরু? মানে আলহামদুলিল্লাহ, এটাও আলহামদুলিল্লাহ। না না না, কোনটা বললে ভালো না, অ্যাকচুয়ালি কি অবস্থা? এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু ভালোবাসা তো ভোলা যায় না। মানে ওই মেয়ের খেয়াল এখনো আছে? না আসে, ভালোবাসা তো লাইফে যে আসবে তাকে কখনোই কেউই বলতে পারবেন না। এটা যদি আমি প্রশ্ন করি আপনাকে গুরু, তাহলে আমি বলবো আপনিও বলতে পারবেন না। যদি রিয়েলি আপনার লাইফে কেউ আসে, এট ফার্স্ট কেউ আসে, আপনিও বলতে পারবেন না। সেম আমি তাহলে বলতে পারবো না। অঙ্গনও বলতে পারবে না? জি না, কখনোই না, কেউই না। প্রথম প্রেম তো ভোলা যায় না, বরিশাল যায়। প্রথম প্রেম বলা যায় না, বরিশাল যায়। এটাই। এটা আসলে মাল। শোন, দিয়ে অনেক কষ্ট পাইতে পাইতে তোর বুকে ছালি পড়ে গেছে, তারপর এক সময় শুয়ে গেল, দিব্যি করে ফেললি আরেকটা। জি, এখন ভালো আলহামদুলিল্লাহ। এই যে চলতেছে দিন, এই বউ যার সাথে সংসার করতেছি কেমন এখন সব মিলিয়ে? সব মিলে ভালো। দেখতে কোথাও চাইতে বেটার নাকি ওরকম? হ্যাঁ ভালো। সত্যি কথা শুনি, সত্যি গুরু কি ভালো। ওর চাইতে বেশি সুন্দরী? না সেম, দুজনই সেম গুরু। পরে বাঁশ খাওয়ার একটা ভয় আছে, জন্য এভাবে বলতেছে, যেহেতু এটা তো লাইভ হবে, তখন দিবে না প্যাদানি। একবার তো ধরা খাইছে যে হ্যাপির সাথে, এদিকে সোনিয়ার সাথে কথা বলছে, হ্যাপি সব শুনে ফেলছে। এই ভয় এখন থেকে তুই সাবধানে না, বলিস সব কথা। এখন আর গুরু আসলে অ্যাকচুয়ালি কি ভয়ে, যে ভয় পাওয়ার, হুম। আমার ভয়টা তো কেটে গেছে, যে ভয়টা এখন আর কাজ করে না আমার ভিতরে। অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছি, আমাদের গুরু। এক্সক্লুসিভ প্রোগ্রাম ছিল আমাদের ঈদ উপলক্ষে। সো আমরা এর জন্য একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি। বাট এই প্রোগ্রাম আমি আজকের এই গল্প নিয়ে আমি কোনো পোস্টমর্টম করতে চাই না, এটা নিয়ে কোনো রকমের রিভিউ করতে চাই না। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এটাও একটা অংশ। আমরা যদি রংধনুর কথা বলি, রংধনুর 7টা রং না, আরো বহু রং থাকে আমার তাই মনে হয়, মৌলিক রঙের বাইরে। তো এটাও জীবনের একটা রং। এমন মানুষও পৃথিবীতে বহু রকম আছে, এমন সম্পর্ক কিন্তু পৃথিবীতে বিরাজমান। এবং ইন আদার সেন্স বললে ভুল বলা হবে না যে এই সম্পর্কগুলো কিন্তু এখন অহর্নিশ হচ্ছে এবং অনেক বেশি মাত্রায় হচ্ছে। সো এটাকে আপনারা কোনোভাবেই হয়তো একটু হাসতে পারেন, কিছুটা বিরক্ত হতে পারেন, আবার কেমন সম্পর্ক, বাট কোনোভাবে এটাকে ইগনোর করতে পারেন না। কারণ আমাদের সমাজেরই একটা অংশ, আমাদের রঙের, এই যে রংধনুর কথা বললাম, এই রংধনুর একটা বিশেষ নির্দিষ্ট একটি রং, যে রঙের গল্প আমরা শুনলাম আজকে, শুভ, হ্যাপি এবং সোনিয়া সবাইকে মিলে যে গল্পটা উপস্থাপিত হলো, এবং এই ঘটনা প্রায়শই ঘটতেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আদৌ এগুলোকে কি আমরা প্রেমের জায়গাতে পোট্রে করতে পারি, প্রেমের জায়গাতে নির্দিষ্ট করতে পারি, এটাকে কি আদৌ প্রেম বলতে পারি কিনা? বা যে বৈবাহিক সম্পর্কের ভিতর দিয়ে তারা যাচ্ছে, আবার ডিভোর্স হচ্ছে, আবার বৈবাহিক সম্পর্কে যাচ্ছে, একটা বৈবাহিক সম্পর্কের স্বরূপ এমন হতে পারে কিনা, সেটা কিন্তু একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন হতে পারে। কিন্তু এই ঘটনাগুলো যে ঘটতেছে প্রায়শই, কি উচ্চবিত্তে কি নিম্নবিত্তে, একটু মনে হয় পিছায় আছে এখনো মধ্যবিত্তে, বাট প্রচুর পরিমাণে ঘটতেছে।
প্রচুর 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 পরিমাণে ঘটতেছে। আর এই ঘটনাগুলো যদি বেশি বেশি ঘটা শুরু হয়ে যায়, তাহলে আমার একটা ভয়ের শুধু একটা কারণ, যে বৈবাহিক সম্পর্কের মতো এত পবিত্রতম ইনস্টিটিউশনাল একটা রিলেশনশিপ সেটা কোয়েশ্চেন্ড হয়ে যাবে এবং এই সম্পর্কের প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলবে। সো এটা হচ্ছে অ্যালার্মিং একটা ব্যাপার। বাট ঘটনাগুলো ঘটতেছে, সেজন্য এই ভালোবাসাটাকে কোনোভাবে আমরা হয়তো আন্ডারমাইন করতে পারি, কিন্তু কোনোভাবে ইগনোর করতে পারি না। এটা হচ্ছে আমাদের সমাজেরই একটা অংশ। সো দিস ইজ অল অ্যাবাউট, তোর ক্ষেত্রে শুধু একটা কথাই বলার আমার আছে, যা হয়েছে জীবনে, যা ঘটেছে জীবনে, যতটুকু পথ চলে এসেছিস তুই যে কারণে ওই মেয়েটির সাথে এতদিন থাকতে পেরেছিস, মেয়েকে ভালোবাসতে পেরেছিস, মেয়েটার বহু ঘটনা শোনার পরে এবং কিছু নোংরামি জিনিস দেখার পরেও, মেয়েটির যে কল রেকর্ড গুলো তুই চালু করে রেখেছিলি, সেখানে যেসব জিনিসগুলো শুনেছিস, অনেক কিছু কিন্তু মুখে হয়তো বলিস না, আমি জানি। ওখানে আনসেন্সার্ড কিছু ব্যাপারও ছিল যেটা তোর ভেতরটাকে একদম ফালাফালা করে দিয়েছে। তারপরে মেয়েটার কাছে কেন ফিরতে পেরেছিস বারবার? আবার মেয়েটার আগে বিয়ে হয়েছিল, তার ঘরে একটা সন্তান আছে, তাকে আপন করতে পারছিস না, কারণ তুই পরিপূর্ণভাবে মেয়েটাকে পেতে চাস, তাই তার কোনো ছায়াকে আপন করতে পারছিস না, কিন্তু মেয়েটাকে বারবার আপন করছিস। পিছনের রিজনটাই বা কি? এটা তো একটা কোয়েশ্চেন, তাই না? আবার বারবার সম্পর্কে জড়িয়ে পড়তেছে, ডিভোর্স হচ্ছে, আবার ফিরে যাচ্ছিস, পেছনে ঘটনাটা কি? এটা হচ্ছে মানুষের একটা সহজাত ফিতরত। এই আনরেস্ট, তুই যে বলি না হঠাৎ করে করোনা চলে আসলো, তোর আমার মতো এরকম মালের জন্য করোনা আসছিল। মানুষ একটু যেন ব্রেকে পা দেয়, একটু থামে, নিজেকে একটু দেখে আয়নার সামনে দাঁড়িয়ে, যে হোয়াট উই আর গোয়িং থ্রু, কি করতেছে আমরা, এটা দেখে যেন নিজেদেরকে একটু পরিশুদ্ধ করে। কিছুটা পরিশুদ্ধ হয়েছে দেখে করোনা গেছে, নাহলে আবার করোনা জায়গায় চলো না বলে আরেকটা রোগ চলে আসবে। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো ঠিক হওয়াটা জরুরি। আর এট দ্য সেম টাইম এই যে ছেলেদের একটা ফিতরত, যে কারণে আমি তোকে বলতেছিলাম যে তোর কাছে অবাক হোস না যে এই মেয়েটির পূর্বতন সম্পর্ক ছিল, সন্তান ছিল, তারপরে একে আপন করতে পেরেছি। সন্তানকে আপন করবো বলেছিল, আপন করতে পারিনি, কারণ মেয়েটিকে পরিপূর্ণভাবে চাই, তাই বিষয়টা তো এরকমই। তারপরও এই মেয়েটিকে আমি আপন করতে পেরেছি, কিন্তু তার সন্তানকে আপন করতে পারিনি। আমি এই মেয়েটির বিভিন্ন ঘটনার রেকর্ডেড স্পিচ শুনেছি, খুব বাজে ভলগার স্পিচও শুনেছি, তারপরে মেয়েকে আপন করেছি। মেয়েটির সাথে অন্য ছেলের সম্পর্ক জানতেছি, বুঝতেছি, তারপর আপন করছি। তোকে ছেড়ে দিয়ে আরেকজনের কাছে গেছে, তার সাথে সংসার করে কামব্যাক করতেছে, তাও তাকে আপন করছিস। তোর সাথে সম্পর্ক থাকা অবস্থায় প্যারালালি অনেকগুলোর সাথে সম্পর্ক চালাচ্ছে। কোনো ছেলে বা কোনো মেয়ে কখনোই তার সাথে তার শ্যাডো কেউ থাকুক, এটা তো কেউ বরদাস্ত করতে পারে না, কিন্তু তুই আপন করে করে তাকে কামব্যাক করছিস। এটা আমার মনে হয় যে ছেলেদের মধ্যে এরকম একটা ফিতরত অনেক ক্ষেত্রেই থাকে। অনেক ছেলেরা এই জিনিসটাকে প্রাধান্য দেয়, অনেকে দেয় না। সেটি হচ্ছে কোনো সিকিউর লাইফ যখন থাকে। একটা ওই মেয়েটার মধ্যে একটা জিনিস কিন্তু ছিল, সে প্রচুর ইনকাম করতে পারতো, কষ্ট করতো, এবং তোর যা জিনিসগুলো প্রয়োজন ছিল, মানে ইকোনমিক্যালি একটা নিরাপত্তার যে জায়গাটা ছিল, যেটা সাপোর্টটা তুই নিজেরটা নির্বাহ করতে পারছিস না, পরিবার থেকে ওই সাপোর্টটা ছিল না, সেই সাপোর্টটা ইনশিওর হচ্ছিল ওর মাধ্যমে। এটা একটা রিজন। আর একটা রিজন হচ্ছে যে একদম নিশ্চিন্ত মনে থাকার জন্য ঘরের উপরে একটা ছাদ, যখন এই বয়সে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য একজন বৈধ স্ত্রী, এসব যখন চারিদিকে নিরাপত্তাগুলো থাকে, ওই জায়গা থেকে সে বের হতে চায় না, বের হতে পারেও না। এটাকে আর যাই হোক, তুই হয়তো নাম দিয়েছিস ভালোবাসার, এটাকে সত্যিকার অর্থে স্বার্থপরের মতো নিরাপত্তা বলে, সিকিউরিটি বলে। মেন্টাল, ফিজিক্যাল, ইকোনমিক্যাল এবং সোশিয়াল সিকিউরিটি। সেই সিকিউরিটির কারণেই হ্যাপির কাছে থাকলে তোর হ্যাপি হ্যাপি লাগতো। এটা প্রেম প্রীতি না, এটা মহব্বত না, এটা ইশক না, এটা টান না। বুঝছস না বুঝিস নি? বুঝছি গুরু। আসলে এখন যেটা ঘটছে সেটা তোর একটা লাইফের ফেজ। ব্যায়াম করিস? শারীরিক কোনো অসুখ বিসুখ নাই তো? টুকটাক ব্যায়াম কর। ব্যায়াম করলে তোর টেস্টোস্টেরনের মাত্রাটা বাড়বে, পুরুষালী ভাবটা আরো জাগ্রত হবে। পুরুষালী ভাবটা যখন জাগ্রত হবে, টেস্টোস্টেরন বাড়বে, যখন তোর হরমোনাল ট্রানজিশনটা যখন আরো একটু বেশি হবে না, তখন মাসল বাড়ার সাথে সাথে পুরুষালী ভাবটা যখন ভেতর থেকে আসবে, বাঘের মতো একদম রোড, হ্যাঁ, টাইগারের মতো ভাবটা চলে আসবে, তখন এই নিরাপদ লাইফটা তোর পছন্দ হবে না, তোর পৌরুষে বাঁধবে। তখন যেন আই এম নট সাপোজ টু বি লাইক দিস। ঠিক আছে, আমাকে এরকম নিরাপত্তাও দিতে পারে, আমাকে এরকম জীবন দিতে পারে, আমাকে ফিজিক্যালি সন্তুষ্ট করার জন্য এটা দিতে পারে, কিন্তু আমি এরকম কেউ না যে ওর মহাতাজ আমি হব। আই এম প্রিটি মাচ ক্যাপেবল অ্যাবাউট মাই সেলফ। আমি নিজের জন্য অনেক ক্যাপেবল। আমার পৌরুষ এটাকে কোনোভাবেই আমাকে এই জিনিসটা পারমিট করবে না। আমি কাপড় ভাঁজ করা, এই সে, আমি বলছি না যে কারোর সাথে এটাকে সহাবস্থান করে এই জিনিসটা করা খারাপ,
বাট সবকিছুকে মেনে নিয়ে এই যে ঘরের কোনাতে গিয়ে ডালে বাঘার দিব, সেজন্য তো আমি পৃথিবীতে আসিনি। তো আমার এই পৌরুষে জিনিসটাকে বাঁধাতে হবে। তো এটা তো একটু প্রবলেম হচ্ছে বেটা, অনেকের বয়সের কারণে, জন্মগত কারণেও টেস্টোস্টেরনের পরিমাণ কম থাকে, হরমোনাল প্রোগ্রাম এগুলো কম থাকে। তো যেগুলো খাইলে, যেমন মধু খাবি সকালবেলায়, ডিম ডাম খাওয়া বাড়ায় দে, কালো জিরাটা খা, আরো যেগুলোতে টেস্টোস্টেরন বাড়ে, হরমোনাল ট্রানজিশনটা বেশি হয়, সেগুলো কর। ব্যায়াম ট্যাম করে একটু পুরুষালীরা দাড়িটা একটু বড় করে ফেল, দাড়ি মুছ, তো পাকেনি দাড়ি মুছ, স্যার একটু বড় করে ফেল, দিয়ে তুই নিজের যখন তোর চেঞ্জটা আসবে ভেতর থেকে, তখন দেখবি যে এই নিরাপত্তাটা তোর কাছে ভালো লাগবে না, তোর চরম ভাবে পৌরুষে বাঁধবে, তোর ব্যক্তিত্বে বাঁধবে। ক্লিয়ার? আমি এখন বাজে, তার কারণ আমি এখন একটু একটু বাজে। এক মিনিট ক্লিয়ার বলে নিই। কারণ আমি যখন শুই তখন আমার পিছনের দিনগুলো যখন আমার মনে পড়ে, তো লজ্জা হয় না? আমার নিজের কাছে খুব ইয়া লাগে। Exactly. কারণ এটা- হচ্ছে আমার এই যে 5 বছর লাইফটাকে আমার জীবন থেকে একদম নষ্ট করে আমার পুরো জীবনটা কেলোমেলো হয়ে গেছে। সেটা শিফট ডিলিট করতে পারলে, পার্মানেন্ট ডিলিট করতে পারলে তোর জন্য ভালো হতো। তো সবচেয়ে বড় যেটা ব্যাপার, তো তোর পৌরুষে বাধা উচিত শুধুই নিরাপত্তা পাওয়ার জন্য একটা মেয়ের কাছে বারবার যাওয়ার যে চেষ্টা, এটাকে আর যাই হোক প্রেম বলে না। আবারও বলছি, এটাকে কোনোভাবেই প্রেম বলে না, এটাকে কোনোভাবেই এশক বলে না। একটা পুরুষ তার নিজের কাছে তার পুরুষের যত রকমের চাহিদাগুলো থাকে, তার মেন্টাল রিকোয়ারমেন্ট, তার ফিজিক্যাল রিকোয়ারমেন্ট, তার ইকোনমিক্যাল রিকোয়ারমেন্ট, তার সোশ্যাল রিকোয়ারমেন্ট, এই নিরাপত্তাটা পাওয়ার জন্য সে যেহেতু নিজেকে উঠে দাঁড়াতে পারছে না, এই নিরাপত্তা পাওয়ার জন্য হ্যাপির কাছে সে নিজেকে সারেন্ডার করেছিল। এটাকে আর যাই বলো প্রেম বলে না। আমি এটাকে মানতে পারবো। তুই এটা মানিস না, বাট এটাই বাস্তবতা। একটা পর্যায়ে গিয়ে তুই মানবি। এখন থেকে আরো 10-15 বছর পর যদি আমি বেঁচে থাকি, আমার কাছে সে জানান দিস, গুরু আপনি ঠিক বলেছিলেন। আর না হলে যদি সত্যি তুই সঠিক হোস, সেটা আমাকে বলে দে যে আমি সঠিক ছিলাম। Right. বাট কন্ডিশন একটাই, তোর কি সবে তো বিয়ে করেছিস না? কন্ডিশন একটাই যে মিনিমাম পৌরুষত্ব যদি তোর ভেতরে এখনো বেঁচে থাকে, তোর ব্যক্তিত্বের যদি তোর ভিতরে উপস্থিত থাকে, যে সংসার জীবনে পা দিয়েছিস, এটা রিলিজিয়াসলি মেনটেন কর। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রেসক্রিপশন দিয়েছে স্বামী স্ত্রী সংসার করার জন্য, সেই সংসারটা সেইভাবে করার চেষ্টা কর। এই রমজান তো এখনো চলমান, এর মধ্যে এই আবদারটা আমি রেখে গেলাম। এইভাবে সংসার যদি একটা বছর করার পরও তোর মনে হয় যে তোকে আসলে ভিতর থেকে খোকলা করে দিচ্ছে পূর্বতন সম্পর্ক, আমাকে সে আমার সাথে এসে দেখা করে দিতে। না, দেখা তো অবশ্যই করবো। ওকে, সো দিস অল অ্যাবাউট। অনুষ্ঠান শেষ করছি। আরো কয়েক দফায় বলতে চাই, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ যেখানে, ঈদের আনন্দ যেখানে, ঈদের ভালো লাগা যেখানে, সমস্ত কিছু তখন সেখানে ম্লান। যদি অনেক এক্সপেন্সিভ লাইফ স্টাইল, স্পেশালি যারা নিম্নবিত্ত পরিবার। আজকে আস্তে আস্তে কথা হচ্ছিল এক রিক্সাওয়ালার সাথে, বলছিলাম যে বাড়ি কোথায়, বললো কুড়িগ্রাম। কনভারসেশনটা আমি ব্যাক টু ব্যাক বলছি, বাসা কোথায়, কুড়িগ্রাম। তো ঈদে যাবেন না? বলছে না, ঈদে যাবো না বাপ, কারণ আমার টাকা সংকুলন হয়নি। বলছে আপনাদের না একটা মেল ট্রেন দিয়েছে, ওই ট্রেনে গেলে তো বেশি টাকা লাগে না? না, তারপরেও 600 থেকে 650 টাকা খরচ হবে যাইতে আসতে, প্রায় 1300-1400 টাকা। যে তাহলে ওই টাকাটা কি একবেলা 2 বেলা উপরি কাজ করলে কি সম্ভব না কাভার করা? বলছে না বাপ, এখনো ওরা 3 ভাই একজন আরেকজনের জামা প্যান্ট শেয়ার করে করে পরে, তাহলে খাবার কি দিতে পারে না? না বাপ, খাবারের কষ্ট আমি দিই না, 3 বেলায় ওরা খায়। কি খায়? 3 বেলায় ভাত খায়, এক সময় সালুন, এক সময় তরকারি, এক সময় হয়তো মাছ দিয়ে খায়। ওই কষ্টটা আমি দিই না। আর পড়ালেখা, সবাই মাদ্রাসায় পড়তেছে। তো 15 বছর, একজন 12 বছর, একজন মনে হয় 8 বছর বয়স। তো আমার বিশ্বাস যেটা বড় হলে আমার কষ্টের দিন শেষ হবে। মনে হচ্ছে যার পা ধরে পড়ে থাকে। মানুষ কত কষ্ট করে, কত কষ্ট করে তার সংসারটাকে, সংসার নামার এই ধর্মটাকে মেনটেন করার জন্য। আমি বললাম যে তারপর না, ওই 3টা ছেলে মুখ পেতে বসে থাকবে যে বাপটা আমার আসুক ঈদের দিনে। যে হ্যাঁ, রোজ বলে ঈদের দিনে একটু আসুক, চেষ্টা করে দেখেন না। আমি আমার মতো কিছু দিচ্ছি, আর আপনি একটু চেষ্টা করে দেখেন না, যেতে পারেন না? বাপ যাবো না, ওটাতে ওদের অন্য একটা কাজ দিবে। আর ওই যে লোন নিয়েছি এনজিও আসার, এখান থেকে 50,000 টাকা কিস্তি আমার 1400 টাকা করে লাগে প্রতি মাসে, এটার জন্য আমার খুব টাফ কিছু হচ্ছে। তা বললাম যে তারপরও দেখেন যদি কোনোভাবে যাওয়া যায়। তো এইভাবেও কিছু মানুষ ঈদ করতেছে, এভাবেও কিছু মানুষ বহু কষ্ট করে, বহু যত্ন করে, বহু পবিত্রতার সাথে তার সংসার ধর্ম পালন করতেছে। সংসার তো সংসার, এটা ধর্মের মতো, সে সংসার ধর্ম পালন করতেছে। সেরকম সংসার ধর্মের প্রবেশ তুই কর, সেই ধরনের সংসার ধর্মের সাক্ষাৎ তুই পা। যে লোকটার সাথে কথা বলছিলাম, যে রিক্সাওয়ালার কথা বলছি, এরকম পৌরুষ তোর ভিতরে আসুক, এরকম ব্যক্তিত্ববান পুরুষে তুই পরিণত হ, এবং সংসারের সত্যিকারের মজা, সত্যিকারের যে মজেজা, সেটা তোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসুক, সেই দোয়া আমি করি। তবেই বুঝবি যে কষ্ট, বহু কষ্টের পরেও কিভাবে পরিপূর্ণ পুরুষের ভাবে শান্তি পাওয়া যায়, এবং মাথা উঁচু করে কিভাবে বাঁচা যায়। অনুষ্ঠান শেষ করছি। আর 1 মিনিট, জি, সেটা হচ্ছে যেমন আমি আমার
ওই হ্যাপিকে দিতে পারি নাই, সেটা আমার এই এখন আমি দিতেছি আর বুঝতেছি আসলেই তো আমার অন্যায় করছিলাম আমি। না, অন্যায় কিছুই করিসনি। এই তুই এখন আপাতত এই সংসার নেই থাক, হ্যাপির গল্প বলিস না। হ্যাপি হচ্ছে অসম্ভব স্মার্ট একটা মেয়ে, তোর ভাগের যা যা পায়নি বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়ে পায়ে পুষায় নিয়েছে, ওটা নিয়ে তুই টেনশন নিস না। মানে শারীরিক মানসিক যত রকমের ফিলিংস নেওয়া দরকার, তোর গল্প যদি সঠিক হয়ে থাকে, ও তার অংশটাও কিন্তু পুষায় নিয়েছে বিভিন্ন জায়গা থেকে। এজন্য কোনো সময়ের জন্য সে খালি থাকেনি। হ্যাঁ, যখন তোর সাথে থেকে যদি কাছে না আরেকজনের সাথে ব্যস্ত হয়েছে, তুই একটু ফাঁকে গেছিস, কাউকে বিয়ে করে ফেলেছে, মানে ব্ল্যাঙ্ক নাই, ওখানে তোকে টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে না? আর আমি জানি যে কথাগুলো বলি তুই সঠিক বলি, সঠিক যদি না বলে থাকি সেটা তোর রেসপন্সিবিলিটি। বাই দিস টাইম আমি বলে রাখি, যাকে নিয়ে কথা বলা হচ্ছে সে যদি চাই আমাদের প্রোগ্রামে আসতেই পারে এবং তার পক্ষ থেকে সে কথা বলতেই পারে। আজকের মতো শেষ করছি শুধু এই রিক্সাওয়ালা টাইপের এই মানুষগুলোর কথা চিন্তা করে, শেষ করছি এই মানুষগুলোকে মাথার মধ্যে রেখে, যারা অনেক সম্মানের ভাগিদার, যারা সত্যিকার অর্থেই আমাদের এই বাঙালি জাতীয়তা বোধকে, আমাদের বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে সত্যিকার অর্থে গর্বের বড় একটা অংশীদার করে রাখে। সবার জন্য অনেক দোয়া, সবার জন্য অনেক ভালোবাসা। ঈদ মোবারক অনস এগেইন। সবার জন্য অনেক প্রার্থনা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। So, অনেক বেশি থ্যাংক ইউ গুরুকে। এবং ইয়েস, গুরু সব বলে দিল। আজকে যেটা করব সেটা হচ্ছে আজকের মতো আর শো টানবো না, আজকে শোটা র্যাপ করে ফেলবো। ঈদের অনেক বেশি শুভেচ্ছা সবাইকে। এবং আপনাকে বলতে চাচ্ছি, আপনি যদি চান আগামী সপ্তাহে আমাদের এই পাশের হট সিটে বসে আপনার ভালোবাসার গল্প বলতে, তাহলে আমাদেরকে ঢাকা এফএম এর পেজে জানাতে পারেন আপনার ভালোবাসার গল্পটি। এন্ড ইয়েস, আজকের মতো শো র্যাপ করছে। আগামী Thursday অঙ্কন আবার চলে আসবে ভালোবাসার বাংলাদেশ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এন্ড ইয়েস, কিপ লিসনিং ঢাকা এফএম 90.4।